শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের মেডিটেশন করিয়েছিলাম, আজকে মেডিটেশন করাবো তার বাকি অংশ। তো গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মেডিটেশনের উৎপত্তি কয়ভাবে হতে পারে, দুই ভাবে হতে পারে। একটা হলো স্পন্টেনিয়াস মেডিটেশন আর একটা হলো ইনডিউসড মেডিটেশন। স্পন্টেনিয়াস মেডিটেশন মানে স্বতঃস্ফূর্তভাবে বা ন্যাচারাল প্রাকৃতিকভাবে যে মেডিটেশন হয়ে থাকে সেটা হয়েছে ন্যাচারাল মেডিটেশন আর স্পন্টেনিয়াস মেডিটেশন। আর ইনডিউসড আর আর্টিফিশিয়াল, মানুষ প্রাকৃতিকভাবে নয় নিজের চেষ্টায় যখন কোনো মেডিটেশন ঘটায় তখন সেটা বলে ইনডিউসড আর আর্টিফিশিয়াল মেডিটেশন। তো ইনডিউসড আর আর্টিফিশিয়াল মেডিটেশন ঘটে তাহলে কিছু এজেন্ট লাগবে, যে এজেন্টগুলোকে বলা হয় মিউটোজেনিক এজেন্ট। তো কত ধরনের মিউটোজেনিক এজেন্ট আছে সেই নিয়ে আলোচনা করবো, এবং মিউটোজেনিক এজেন্ট বা আর্টিফিশিয়াল মেডিটেশন কীভাবে ঘটে না মূলত আজকে সেগুলোই বেশি আলোচনা করা হবে। তো দেখা যাক, আমরা স্লাইডে যাই। তো যদি স্লাইডে দেখা যাচ্ছে কৃত্রিম উপায় মেডিটেশন ঘটানোর এজেন্ট সমূহ, মেডিটেশন ঘটাতে সক্ষম এজেন্ট সমূহকে মিউটোজেনিক এজেন্ট বলে। আবার বলছি, মেডিটেশন যে এজেন্টের মাধ্যমে ঘটানো হয় সেগুলোকে মিউটোজেনিক এজেন্ট বলে। মিউটোজেনিক এজেন্ট সমূহকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হলো ভৌত মিউটোজেন, একটা হলো রাসায়নিক মিউটোজেন, ফিজিক্যাল মিউটোজেন এবং কেমিক্যাল মিউটোজেন। ভৌত মিউটোজেন সমূহ কি কি হতে পারে? এক নম্বর হলো তিনটা হতে পারে। আয়োনাইজিং রেডিয়েশন, তো আয়োনাইজিং রেডিয়েশন এক্স রে, গামা রে, কসমিক রে, আলফা রে, বিটা রে, এগুলো হলো আয়োনাইজিং রেডিয়েশন। একটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন, আলট্রাভায়োলেট রে, এগুলো নন আয়োনাইজিং রেডিয়েশন। আর হিট, তিন নম্বর যে পদ্ধতি আছে হিট, তাপের মাধ্যমেও মেডিটেশন করতে পারে। তো আয়োনাইজিং রেডিয়েশন কি, নন আয়োনাইজিং রেডিয়েশন কি, সেটার ভিতরে অবশ্যই একটু ডিফারেন্স রয়েছে। আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন ভিতরে পার্থক্য আছে, একটু পরেই দেখাচ্ছি সেটা। তারপর হিট, তাপের মাধ্যমে যে মেডিটেশন করতে পারে সেটা একটু দেখাচ্ছি। আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে একটু আগেই যাবো সামনের দিকে। আচ্ছা, ওখান থেকে দেখাচ্ছি। Ionizing radiation, non-ionizing radiation, that means next slide. রাসায়নিক মিউটোজেন সমূহ, রাসায়নিক মিউটোজেন সমূহ অ্যালকালাইটিং এজেন্ট, ক্ষারকীয় দ্রব্য যেমন মাস্টার্ড গ্যাস আছে, নাইট্রোজেন মাস্টার্ড, এমএমএস, মিথাইল মিথেন সালফোনেট, ইথাইল মিথাইল সালফোনেট ইত্যাদি ইত্যাদি, তোমরা এগুলো পড়ে নেবে। বেজ অ্যানালগ 5-ব্রোমো-ইউরাসিল, 5-ব্রোমো-ইউরাসিল ডি আর ইউরিডিন বলা হয়, 2AP মানে 2 অ্যামাইনো পিউরিন ইত্যাদি ইত্যাদি, এগুলো মিউটোজেনিক এজেন্ট। তো মিউটোজেনিক এজেন্টের নামগুলো আমরা শিখবো, ভৌত এবং রাসায়নিক মিউটোজেন। একরিডিন সোয়াম ইত্যাদি, প্রোফালবেন, একরিডিন অরেঞ্জ, ইথেরিয়াম ব্রোমাইড, ডি অ্যামিনেটিং এজেন্ট, নাইট্রাস অ্যাসিড ইত্যাদি। আমরা এগুলো ধাপে ধাপে দেখবো। প্রথমেই দেখবো আয়োনাইজিং রেডিয়েশন। আচ্ছা, আয়োনাইজিং রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের ভিতরে পার্থক্য কি? আয়োনাইজিং রেডিয়েশন হলো যে রেডিয়েশনের ফলে কোনো যে পদার্থে ওই রেডিয়েশনটা পড়ে সেই পদার্থের অ্যাটমের বাহিরের সেল থেকে একটা ইলেকট্রনকে বিচ্যুত করে দেয়। আবার বলছি, যে পদার্থের উপর ওই আয়োনাইজিং রেডিয়েশনটা পড়ে সেই রেডিয়েশন সেই পদার্থের অ্যাটমের বাহিরের সেল থেকে, অ্যাটমের তো কয়েকটা সেল থাকে, মানে চক্রাকার যে সেলগুলো থাকে, সেই বাহিরের সেল থেকে একটা ইলেকট্রনকে ওখান থেকে বিচ্যুত করে দেয়। তাহলেই কি হয়, ওই অ্যাটমটা আয়োনাইজড হয়। এই জন্য এটাকে আয়োনাইজিং রেডিয়েশন বলে। একটা ইলেকট্রন ওখান থেকে বিচ্যুত হয়ে যায়, দ্যাট মিনস কি ওই অ্যাটমটা আয়োনাইজড হয়। ওই অ্যাটমটা অবশ্যই কোনো অনুরূপ অংশ, তা তখন কি হবে, ওই অ্যাটমটা যখন আয়োনাইজড হয় তখন অণুতে রাসায়নিক পরিবর্তন হয়। তো এই রাসায়নিক পরিবর্তন হলে, অণুতে রাসায়নিক পরিবর্তন হয়, দ্যাট মিনস কি এটা অণু হলো কোনো একটা জিনের অংশ, এখানে একটা জিনের অংশ, দ্যাট মিনস অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের অংশ।
তো ওই অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিনেরও পরিবর্তন হয়ে যায়, যেখানে অ্যাডিনিন আছে সেখানে গুয়ানিন হয়ে যেতে পারে, গুয়ানিন থাকলে সাইটোসিন হয়ে যেতে পারে, এরকম পরিবর্তন হয়। এবং এইটা তখন যখন পরিবর্তন হয়, যখন ডিএনএগুলো রিপ্লিকেশন করে তখনও সেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে তখনই মিউটেশন ঘটে, যখন রিপ্লিকেশন হবে এবং পরিবর্তিত হবে, রিপ্লিকেশনের বেসগুলো পরিবর্তন হয়ে যায়, তখনই এটার মিউটেশন ঘটে। দ্যাট ইজ আয়োনাইজিং রেডিয়েশন। আবার বলছি, অ্যাটমের বাইরের সেল থেকে ইলেকট্রনকে সরিয়ে দেয়, যার কারণে ওই অ্যাটমটা আয়োনাইজড হয়। অ্যাটমটা আয়োনাইজড হলে ওই অ্যাটম বাহী অণুতে রাসায়নিক পরিবর্তন ঘটে, দ্যাট মিন জিনের পরিবর্তন ঘটে। এই জিনটা যখন রিপ্লিকেশন করে তখন সেখানেও পরিবর্তন হয়। এই পরিবর্তন কি বলা হয়? মিউটেশন। তো এইভাবে মিউটেশন ঘটে। এই যে এক্স রে, গামা রে, আলফা রে, বিটা রে, এগুলো বলে আয়োনাইজিং রেডিয়েশন। এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻⁷ থেকে 10⁻8 ইত্যাদি ইত্যাদি, এগুলো লেখা আছে, মুখস্থ করবেন। আর হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। নন আয়োনাইজিং রেডিয়েশন আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রশ্মি কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশন। এর ওয়েভলেন্থ, এটার ওয়েভলেন্থ ছোট, এটার ওয়েভলেন্থ এর চেয়ে বড়। আলট্রাভায়োলেট রশ্মি 10⁵ থেকে -6 পর্যন্ত আর কি এর তরঙ্গ দৈর্ঘ্য। তো আলট্রাভায়োলেট রশ্মি হলো, আলট্রাভায়োলেট রশ্মি যে অ্যাটমের বাইরের সেলের যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা বিচ্যুত হয় না। এখানে কিন্তু ইলেকট্রনটা বিচ্যুত হয়, এখানে ইলেকট্রনটা বিচ্যুত হয় না। এখানে কি হয়? ইলেকট্রনটা উত্তেজিত হয়। যে এটমগুলো রয়েছে, দুর্বল ধরনের এটম রয়েছে, সেই এটমগুলো উত্তেজিত হয়। উত্তেজিত হলে কি হবে? ওই এটমের অণুটার ভিতর যে পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন, কখনো রাসায়নিক পরিবর্তন ঘটে, তখন কি হয়? বেজগুলো স্বাভাবিক বেজের পেয়ার গঠিত না হয়, তখন কি হয়? একই সূত্রের পাশাপাশি যে বেসগুলো থাকে তাদের ভিতর ডাইমার গঠিত হয়। যেমন থাইমিনের সাথে থাইমিন, একই সূত্রের, কমপ্লিমেন্টারি সূত্রে না, একই সূত্রের বেজের ভিতরে ডাইমারগুলো গঠিত হয়। থাইমিনের সাথে ডাইমার গঠিত হয়। তারপর সাইটোসিনের সাথে ডাইমার গঠিত হয়। কমপ্লিমেন্টারি বেজের সাথে নয়, কিন্তু আবার বলছি কমপ্লিমেন্টারি বেজের সাথে নয়, পাশাপাশি সূত্রের, মানে একই সূত্রের পাশাপাশি বেজের ভিতর যে একই বেসগুলো আছে, থাইমিন যদি পাশাপাশি থাকে, থাইমিনের সাথে থাইমিন বন্ড তৈরি করবে, থাইমিন ডাইমার তৈরি। ইট ইজ নট নর্মাল বন্ডিং। তখন এটা যখন রিপ্লিকেশন করবে তখনই এটার পরিবর্তন রিপ্লিকেশন হবে এবং মিউটেশন হবে। এই ধরনের মিউটেশনিং এজেন্টকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন। যেমন আলফা রে, ইউভি এর সাহায্যে কিন্তু মিউটেশন বেশি হয়ে থাকে। তো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের ভিতরে পার্থক্য কি। আয়োনাইজিং রেডিয়েশনে আয়োনাইজড হয় এবং নন আয়োনাইজিং রেডিয়েশনে আয়োনাইজড হয় না, বাট ইলেকট্রনটা উত্তেজিত হয়, যার কারণে আয়নের মানে অণুর পরিবর্তন ঘটে। তো রাসায়নিক মিউটেশন সময় আমরা মুখস্থ করব নামগুলো। এখন আমি উদাহরণ দেখব এরপর। আচ্ছা, এটা আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ তো জাস্ট সংখ্যাগুলো বললাম, পরবর্তীতে যে উদাহরণগুলো আসবে বা কেমিক্যাল এজেন্টের যে উদাহরণগুলো আসবে সেগুলো পরে দেখো। তার আগে আর একটা উল্লেখযোগ্য জিনিস তোমাদের দেখাতে হচ্ছে, সেটাকে বলা হয়েছে মুলারের সিএলবি পদ্ধতি। মুলারের, বিজ্ঞানী মুলার সিএলবি পদ্ধতি, অর্থাৎ মিউটেশন নির্ণয়ের একটা পদ্ধতি আবিষ্কার করেন মুলার, সেটাকে বলা হয়েছে সিএলবি পদ্ধতি। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে তোমাদের, এটা ভালো করে খেয়াল করবে। মুলারের সিএলবি পদ্ধতি, মিউটেশন নির্ণয় আমরা কিভাবে করব। মিউটেশন নির্ণয়ের ব্যাপারটা হলো, মিউটেশন যখন ডমিনেন্ট জিনে হয়ে থাকে, তখন ডমিনেন্ট জিনের মিউটেশন, ডমিনেন্ট জিনটা একক মাত্রায় হলেও বাহ্যিকভাবে সেটা বোঝা যায় যে মিউটেশন হয়েছে। বাট অধিকাংশ মিউটেশনই হয় প্রচ্ছন্ন জিনের ভিতর। প্রচ্ছন্ন জিন দ্বিমাত্রায় না থাকলে সেটা বোঝা যায় না যে মিউটেশন হয়েছে। এই জন্য যে মিউটেশন হয়, প্রচ্ছন্ন মিউটেশন হয়, সেই মিউটেশনকে বোঝা যায় না যে মিউটেশন হয়েছে। সেই মিউটেশন বোঝার জন্য মুলার একটা পদ্ধতি আবিষ্কার করেন, ওই পদ্ধতির নাম হলো সিএলবি পদ্ধতি। আবার বলছি, মিউটেশন যখন ডমিনেন্ট জিনে হয়ে থাকে, ডমিনেন্ট জিন যখন একক মাত্রায় থাকে, তখনই মিউটেশনটাকে বোঝা যায়। বাট রিসেসিভ জিনে যখন মিউটেশন হয়, তো রিসেসিভ জিন ডাবল মাত্রায় না থাকলে মিউটেশন হয়েছে কিনা সেটা বোঝা যায় না। কাজেই প্রচ্ছন্ন মিউটেশন কিন্তু অহরহ ঘটে যাচ্ছে আমাদের দেহের ভিতর, উদ্ভিদের দেহের ভিতর, প্রাণীর দেহের ভিতর, সেটা বোঝা যাচ্ছে না। সেটা বোঝার জন্য মুলার একটা পদ্ধতি আবিষ্কার করেন ড্রোসোফিলার ক্ষেত্রে। ড্রোসোফিলার ক্ষেত্রে যে একটা পদ্ধতি আবিষ্কার করেন, সেটার নাম হলো সিএলবি পদ্ধতি। সিএলবি পদ্ধতি, তো আমরা এই পদ্ধতিটা দেখবো। এটাকে সিএলবি পদ্ধতি কেন বলা হয়েছে? এখানে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন, আরও একটা ব্যাপার, এটা হলো প্রচ্ছন্ন মিউটেশন বটে, তবে লিথাল, ঘাতক মিউটেশন। প্রচ্ছন্ন লিথাল মিউটেশন
কোনো জীবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য যে পদ্ধতি মোলার বের করেন সেটাকে বলা হয়েছে সিএলবি পদ্ধতি। আবার বলছি প্রচ্ছন্ন লিথাল মিউটেশন নির্ণয়ের জন্য বিশেষ করে ড্রোসোফিলার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে, তাই এটাকে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন অফ ড্রোসোফিলা বলা হয়। তো ড্রোসোফিলার দুইটি, একটা মেল এবং ফিমেল ড্রোসোফিলা নেব। দেখো বি বার চক্ষুবিষ্ট ড্রোসোফিলা ফিমেল এবং স্বাভাবিক ড্রোসোফিলা, এই যে স্বাভাবিক ড্রোসোফিলা পুরুষ। তো এর ভিতর সিএলবি পদ্ধতি বলে, এই যে এখানে সিএলবি, এই জন্য এটাকে সিএলবি পদ্ধতি বলেন। সিএলবি দ্বারা কি বোঝানো হয়েছে? এল হলো লিথাল জিন, এল হলো লিথাল জিন মানে লিথাল মানে ঘাতক জিন আছে। বি হলো বার আইড, বার চক্ষুটা বার মানে ছোট চোখ বিশিষ্ট বার আইড বলা হয়। আর হলো সি, এখানে ওই যে এই ক্রোমোজোমটা ভাঁজ করা অবস্থায় আছে, এখানে ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার রিপ্রেসড, এই জিনটা হলো ক্রসিং ওভার রিপ্রেসড, ক্রসিং ওভার দমনকারী মানে ক্রসিং ওভার হয় না যে জায়গাটা, সেই জন্য এটাকে সি নাম দেওয়া হয়েছে। তাহলে এটা হলো তিনটা জিন, সি একটা জিন, এল একটা জিন এবং বি একটা জিন। হ্যাঁ, এই হলো একটা ক্রোমোজোম, এর হোমোলোগাস ক্রোমোজোম হলো তার কমপ্লিমেন্টারি বেসগুলো প্লাস 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 দেখা যাচ্ছে, সি প্লাস কমপ্লিমেন্ট এল প্লাস বি প্লাস। আবার বলছি সি একটা জিন যেখানে ক্রসিং ওভার হয় না, এল হলো লিথানজিল আর বি হলো বার আইড বিশিষ্ট ড্রোসোফিলা। এরকম একটা স্ত্রী ড্রোসোফিলার সাথে একটা স্বাভাবিক ড্রোসোফিলা, এটা হলো ওয়াই ক্রোমোজোমকে এইভাবে দেখানো হয়েছে, ওয়াই ক্রোমোজোম। পুরুষ ড্রোসোফিলা পুরস্করণ হয়েছে, বাট এই পুরুষ ড্রোসোফিলাকে আমরা তো এখানে মিউটোজেনিক এজেন্ট নিয়ে কাজ করব, তো কি এখানে এক্স রে প্রয়োগ করা হয়েছে, এক্স রে। এই ড্রোসোফিলার ক্রোমোজোমে এক্স রে প্রয়োগ করা হলো, পুরুষ ড্রোসোফিলার ক্রোমোজোমে এক্স রে প্রয়োগ করা হলো। এক্স রে যে মিউটোজেনিক এজেন্ট, এখানে এক্স রে প্রয়োগ করার ফলে এই ড্রোসোফিলাতে প্রচ্ছন্ন মিউটেশন বা ঘাতক, প্রচ্ছন্ন ঘাতক মিউটেশন উৎপন্ন হয়েছে কিনা সেটা লক্ষ্য করাই হলো এর উদ্দেশ্য, এই কোর্সের উদ্দেশ্য। আবার বলতেছি এক্স রে প্রয়োগ করার ফলে, এই মিউটোজেনিক এজেন্ট প্রয়োগ করার ফলে এখানে মিউটেশন হয়েছে কিনা ড্রোসোফিলাতে সেটা পর্যবেক্ষণ করাই হলো এই কোর্সের উদ্দেশ্য। তো আমরা জানি গ্যামেটগুলা যে কি হবে, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাবে, সিএলবি গ্যামেট একটা তৈরি হবে, প্লাস প্লাস একটা গ্যামেট হবে, এখানে প্লাস প্লাস গ্যামেট, এখানে ওয়াই ক্রোমোজোমে একটা গ্যামেট বলে, গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হবে F1 জেনারেশনে। তো এইটার সাথে এইটা মিলিত হয় এরকম সিএলবি, এই যে সিএলবি ক্রোমোজোম দেই বাই এই যে কালো ক্রোমোজোম দেওয়া আছে মানে পুরুষ ক্রোমোজোমের, বাট এটা কিন্তু এক্স রে প্রয়োগ করা হয়েছে, যে এক্স রে বহনকারী ক্রোমোজোমটা এখানে চলে আসলো। তারপর এই ক্রোমোজোমের সাথে আবার এই ক্রোমোজোমে এখানে এক্স রে প্রয়োগ করা হয়েছে, পুরুষ আসলো এই ক্রোমোজোমটা, এটা তারপর হলো এইটার সাথে এই ক্রোমোজোম, এটা এখানে দেখানো সিআরবি পুরুষ ক্রোমোজোম হলো। তারপরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটা এক্স এর পরিকারী ক্রোমোজোম, আর এটার সাথে এইটা, এখানে পুরুষ ক্রোমোজোম হবে দুইটা বা স্ত্রী ক্রোমোজোম হবে, ক্রোমোজোম বাই ড্রোসোফিলা হবে দুইটা। এখানে লক্ষণীয় যে প্রত্যেকটা ড্রোসোফিলার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম এক্স ক্রোমোজোম বাহী, এক্স ক্রোমোজোম এক্স প্রয়োগকারী, এক্স মিউটোজেনিক এজেন্ট প্রয়োগকারী ক্রোমোজোম রয়েছে। এটা হলো এক্স রে প্রয়োগ করা হয়েছে, এখানে এক্স রে প্রয়োগ করা হয়েছে, এখানে এক্স রে প্রয়োগ করা হয়েছে, এখানে এক্স রে প্রয়োগ করা হয়েছে। তো রেজাল্টটা কি হয় সেটা একটু আমি একটু দেখবো। রেজাল্ট F1 জেনারেশন, এটা সিএলবি ক্রোমোজোম বাহী স্বাভাবিক মানে স্ত্রী ড্রোসোফিলা, স্বাভাবিক বলবো না, কারণ লিথাল জিন রয়েছে এটাকে, বাট এটা সার্ভাইভ করবে, মারা যাবে না, স্বাভাবিক হবে আর কি, মানে বেঁচে থাকবে। তারপর স্বাভাবিক স্ত্রী ড্রোসোফিলা, এখানে সিএলবি ক্রোমোজোম নাই, এটাকে স্বাভাবিক বলছি, এটাকে সিএলবি বাহীকে কিন্তু স্বাভাবিক বলা হয়নি, কারণ এটা লিথাল জিন আছে, ঘাতক জিন আছে, এটা কখনো ড্রোসোফিলার মৃত্যু ঘটাতে পারে, সেটা কখন সেটা পরে দেখবো। বাট এখানে কিন্তু লিথাল জিন নাই বলে স্বাভাবিক স্ত্রী ড্রোসোফিলা। এখানে সিএলবি মৃত ড্রোসোফিলা পুরুষ, তাহলে এইটা কিন্তু এই স্ত্রীটা মারা যায়নি, এই পুরুষটা মারা গিয়েছে, এটা সিএলবি ক্রোমোজোম বাহী, এটাও সিএলবি ক্রোমোজোম বাহী। পার্থক্য হলো এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম, এখানে হলো এক্স ক্রোমোজোম, এখানে ওয়াই ক্রোমোজোম। এই ওয়াই ক্রোমোজোম থাকার কারণে এখানে সিএলবি ক্রোমোজোম বাহী ড্রোসোফিলা, পুরুষ ড্রোসোফিলাটা মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? এখানে লিথাল জিন থাকার কারণে মারা গিয়েছে। বাট প্রশ্ন হতে পারে এখানে লিথাল জিন থাকার কারণে তো মারা যায় নাই, মারা যায়নি কারণ এখানে এই যে এক্স ক্রোমোজোমটা এটাও কিন্তু এই ডমিনেন্ট, এই ডমিনেন্ট জিন, এই ডমিনেন্ট জিনের কাজকে প্রভাবিত করতে পারে নাই। বাট ওয়াই ক্রোমোজোমটা ড্রোসোফিলার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা হলো নিষ্ক্রিয়,
তেমন তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। কাজেই এল জিন একক মাত্রায় থাকলে এটা এই জীবের মৃত্যু ঘটায়। ওয়াই ক্রোমোজোমটা মূলত নিষ্ক্রিয় এবং জানো যে ওয়াই ক্রোমোজোম দুর্বল প্রকৃতির ক্রোমোজোম, তাই এখানে ওয়াই ক্রোমোজোম থাকার কারণে সিএলবি এল জিন থাকার কারণে এই পুরুষ ড্রোসোফিলাটা মারা গিয়েছে। এই কারণে আমরা দেখি কোভিড-19 পুরুষের মৃত্যু সংখ্যা অনেক বেশি 80%, আর নারীর মৃত্যু সংখ্যা 20%। কেন? এই যে ওয়াই ক্রোমোজোমের কারণে, পুরুষের ওয়াই ক্রোমোজোম দুর্বল প্রকৃতি, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাই পুরুষ বেশি সংখ্যায় মারা যাচ্ছে আর স্ত্রীরা কম সংখ্যায় মারা যাচ্ছে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এই ওয়াই ক্রোমোজোম থাকার কারণেই এই পুরুষ ড্রোসোফিলা মারা গেছে। পরবর্তীতে স্বাভাবিক আরেকটা স্বাভাবিক পুরুষ ড্রোসোফিলা, কারণ এখানে কোনো লিথাল জিন নাই বলে এটা স্বাভাবিক পুরুষ ড্রোসোফিলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে F1 জেনারেশনে এক্সরে পরীক্ষা করলে 50% পুরুষ বাঁচে, 50% পুরুষ মারা যায়, আর 100%ই মেয়ে বেঁচে থাকে। বাট তাদের ভিতর ক্যারিয়ার লিথাল জিন রয়েছে 50% স্ত্রীর ভিতরে। নেক্সটে এরপরে সিএলবি বার্ষপুষ্টি স্ত্রী, এটা সিএলবি বার্ষপুষ্টি স্ত্রীর মাসির সাথে স্বাভাবিক পুরুষ মাসি, এখানে কিন্তু এক্সরে প্রয়োগ করা নেই। আগের পুরুষ মাসি এই পুরুষ মাসির ভিতরে পার্থক্য হলো, আগের পুরুষ মাসিতে এক্সরে প্রয়োগ করা হয়েছিল, এই পুরুষ মাসিতে এক্সরে প্রয়োগ করা হয় নাই। তার মানে এখানে কোনো মিউটাজেনিক এজেন্ট প্রয়োগ করা হয় নাই। আর এখানে কিন্তু মিউটাজেনিক এজেন্ট প্রয়োগ করা হয়েছে, এমন ক্রোমোজোম রয়েছে যেমন এই ক্রোমোজোমটা সেরকমের মিউটাজেন প্রয়োগ করার পরে যে ক্রোমোজোমটা লাভ করেছে সেটা কিন্তু এটা এখানে রয়ে গিয়েছে। কাজেই আমরা বুঝতে পারবো পরবর্তীতে জেনারেশনে কি হয়। এখানে গ্যামেট হবে, আগের মতো 4টা গ্যামেট হবে। নেক্সট F2 জেনারেশনটা দেখবো। F2 জেনারেশনে কি হয়, এটা হলো এক্স-রে পরীক্ষিত ক্রোমোজোম। তো সিএলবি ক্রোমোজোম এখানে কালার দেওয়া ঠিকানা, এটা এই কালারটা, এই সিএলবি ক্রোমোজোম প্লাস হলো এই ক্রোমোজোম হলো সিএলবি বার্ষপুষ্টি স্ত্রী, স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক মানে বেঁচে আছে। তারপর হলো এই যে এই ক্রোমোজোম এবং হলো এই ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম মিলে স্বাভাবিক স্ত্রী হয়েছে, কারণ এখানে কোনো লিথাল জিনই নাই, কাজে এটা স্বাভাবিক স্ত্রী হবে আগের মতো। তারপর হলো এই ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, এখানে এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম সিএলবি মৃত, মৃত কেন? এই আগেরটার মতো মৃত, কারণ এখানে লিথাল জিন আছে, এখানে ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াই ক্রোমোজোম কাজ করতে পারছে না, তাতে লিথাল জিনের কারণে এটা মৃত হবে। তারপর এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম প্লাস, দেখো এটা হলো এক্স-রে পরীক্ষিত ক্রোমোজোম, কিন্তু এটা এক্স-রে পরীক্ষিত ক্রোমোজোম, এটা হলো স্বাভাবিক ক্রোমোজোম। তো এটা তো ওয়াই ক্রোমোজোম আছে, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমের কারণে মারা যাবে না, যেহেতু এখানে কোনো লিথাল জিন নাই। লিথাল জিন না থাকার কারণে এটা মারা যাবার কথা নয়। বাট আমি যে এক্স-রে প্রয়োগ করেছিলাম, সেই এক্স-রে প্রয়োগ করার কারণে যদি ওখানে লিথালিটি গ্রো করে বা মিউটেশন ঘটে, তাহলেই এই ক্রোমোজোমবাহী ড্রোসোফিলা মারা যাবে, সেটাই এখানে লেখা স্বাভাবিক, কিন্তু লিথাল মিউটেশন ঘটলে মৃত হবে। এখানে যদি ওখানে এক্স-রে প্রয়োগ করার কারণে যদি লিথাল মিউটেশন ঘটে, তাহলে এই ড্রোসোফিলাটা মারা যাবে। দ্যাট ইজ এইভাবে নির্ণয় করা যাবে যে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন উৎপাদন হয়েছে কিনা সেটা। একটু জেনারেশনে যে যদি দেখি যে পুরুষ ড্রোসোফিলার কি সমস্ত পুরুষ ড্রোসোফিলাই মারা গিয়েছে, তাহলে বুঝতে পারবো যে ওখানে লিথাল মিউটেশন আছে। এই যে দেখো সিআরবি মৃত পুরুষ, আর এটাও যদি মারা যায় তাহলে মনে করবো যে এখানে লিথাল মিউটেশন হয়েছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি না বাহ্যিকভাবে, প্রচ্ছন্নভাবে এটা হয়েছে, প্রচ্ছন্ন দিন হয়েছে, তাই এটা প্রচ্ছন্ন লিথাল মিউটেশন হয়েছে। তাহলে একটু জেনারেশনে যদি আমরা দেখি ড্রোসোফিলার পুরুষ ড্রোসোফিলা 100% মারা গিয়েছে, তো ওখানে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন উৎপাদন হয়েছে। এটাই হলো মুলারের সিএলবি পদ্ধতি। মুলার এইভাবে সিএলবি পদ্ধতি মানে সিএলবি ক্রোমোজোম নিয়ে ড্রোসোফিলার অন্য একটা পুরুষ ড্রোসোফিলা নিয়েছে, যার ভিতরে এক্সরে প্রয়োগ করা হয়েছিল। F2 জেনারেশন পর্যন্ত এসে দেখলো যে F2 জেনারেশনে কোনো পুরুষ ড্রোসোফিলাই বাঁচে না। কেন বাঁচে না? এখানে লিথালিটি উৎপাদন হয়েছে নিশ্চয়ই, কারণ এখানে কোনো লিথাল জিন নাই। এর ভিতরে এক্সরে প্রয়োগ করার ফলেই লিথালিটি উৎপাদন হয়েছে, মানে মিউটেশন হয়েছে, যার কারণে পুরুষ ড্রোসোফিলা স্বাভাবিকভাবেই সব ড্রোসোফিলাই মারা গেছে। এটা তো ওয়াই ক্রোমোজোমের কারণে মারা গেছে, এখানে লিথাল জিন আছে। আর এটা স্ত্রী, তো এখানে ক্যারিয়ার, এটা যে কোনো সময় মারা যেতে পারে, যখন এইটা থাকবে না, আবার কোনো এক্সের পরীক্ষিত ক্রোমোজোম আসলে তখন এটা মারা যাবে। দ্যাট ইজ মুলারের সিএলবি পদ্ধতি। সিএলবি পদ্ধতির সাথে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন নির্ণয় অফ ড্রোসোফিলা। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি
এরপর আরেকটা জিনিস দেখতে হবে যে দেহ কোষে মিউটেশন উৎপাদন হয় কিনা, প্রচ্ছন্ন মিউটেশন হয় কিনা। ওটা হলো কিন্তু জনন কোষে, ড্রোসোফিলার জনন কোষে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন উৎপাদন হওয়ার নির্ণয়ের পদ্ধতি। তারপর আরো একটা আছে তোমাদের সিলেবাসই আছে যে দেহ কোষে যে প্রচ্ছন্ন লিথাল প্রচ্ছন্ন মিউটেশন উৎপাদন হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেটার একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটা এটা হলো, এটাকে বলা হয় CPML জিনবাহী ক্রোমোজোম হবে এরকমের একটা হলো CY ক্রোমোজোম মানে জিনবাহী একটা CY কার্লি উইং, CY একটা জিন CY কার্লি উইং মানে ডানা বাঁকা থাকবে, ড্রোসোফিলা সব কিন্তু ড্রোসোফিলা নিয়ে। CY একটা জিন, এই জিনটার নাম হলো কার্লি উইং মানে ডানা বাঁকা থাকবে। তারপর হলো এল, এল হলো লব, এল মানে লিথাল না কিন্তু এল, ওই এল কিন্তু ছোট হাতের এল, আর এই এল হলো বড় হাতের এল। এটা হলো লোব আই, আই আই লোব, লোব বিশিষ্ট মানে দুইটা লোব থাকে আর কি চোখের ভিতরে, সেটাকে লোব আই। আর পাম, পিএম পাম, পিএম পাম, পাম জিন, পাম আই, ওরাও আই চোখ, পাম আই মানে বাদামি চোখ বিশিষ্ট যেটা সেটাকে পাম আই। এই তিনটা জিন বিশিষ্ট ড্রোসোফিলা, একটা পুরুষ ড্রোসোফিলা। এটা কোথায় আছে? দেহকোষে, দেহকোষের 2 নম্বর ক্রোমোজোমে এটা আছে, নট জনন কোষ, এটা কিন্তু দেহকোষ। তো এখানেও তিনটা জিন, একটা হলো কার্লি উইং বিশিষ্ট একটা জিন, একটা লোব আই বিশিষ্ট জিন, একটা পাম আই বিশিষ্ট জিন। তো ওখানে ওই জিন তিনটা একই ক্রোমোজোমে ছিল, বাট এখানে কি হচ্ছে CY এবং L একই ক্রোমোজোমে হবে এবং PM-টা হবে তার কি হোমোলোগাস ক্রোমোজোম, এটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, এটা হোমোলোগাস ক্রোমোজোমে। তো এটাকে ব্যালেন্সড থিওরিও বলা হয় থাকে। ব্যালেন্স থিওরি এই কারণে যদি CY PM একই ক্রোমোজোমে হতো তাহলে ড্রোসোফিলাটা মারা যেত। এই জন্য এটা ব্যালেন্স করে একটা জিন আর তার হোমোলোগাস ক্রোমোজোমে যে অবস্থান করে, CY একটা জায়গায় অবস্থান করবে, তার PM পরবর্তী কমপ্লিমেন্টারি বেজের এখানে অবস্থান করবে, আর L অন্য হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করে। টালি লোব পাম, এই ড্রোসোফিলাকে বলা হয়েছে টালি লোব পাম আই বিশিষ্ট ড্রোসোফিলা। এর সাথে একটা নর্মাল পুরুষ ড্রোসোফিলার দেহকোষের ক্রোমোজোমের বিতাড়ীকরণ হয়েছে, এখানে এক্স-রে প্রয়োগ করা হয়েছে আগের মতোই। এক্ষেত্রে কিন্তু মিউটোজেনিক এজেন্ট প্রয়োগ করেছে, এক্স-রে প্রয়োগ করা হলো। তো এখানে ক্রোমোজোমগুলো কি এখানে CYL PM এটা নাই, স্বাভাবিক ড্রোসোফিলা। তো এটা নর্মাল লেখা আছে নর্মাল, এটা হলো পাম আই বিশিষ্ট ড্রোসোফিলা। যেটি বড় করা যদি করি এটা, তারপর F1 জেনারেশন কিরকম হবে? F1 জেনারেশন নর্মালি আমরা জানি গ্যামেটগুলো আলাদা হয়ে যাবে, একবারই দেখানো হয়েছে গ্যামেটগুলো আলাদা না করে একবার দেখানো C এর সাথে এই ক্রোমোজোম মিলিত হলো, তারপর আবার C এর সাথে এই ক্রোমোজোম মিলিত হলো, এইটা পামের সাথে এই ক্রোমোজোম মিলিত হলো, এই পামের সাথে এই ক্রোমোজোম মিলিত হলো। নেক্সট জেনারেশন F1 জেনারেশন এরকম হলো, এই অবস্থায় আছে কিন্তু এটা তুমি পাম আই বিশিষ্ট, কিন্তু পাম আইটা সরে গেছে এখানে CYL পাম আই বিশিষ্ট কোনো ক্রোমোজোম, কার্লি লোব পাম আই বিশিষ্ট কোনো ড্রোসোফিলা F1 জেনারেশনে নাই কিন্তু। পরবর্তীতে কার্লি লোব, এই যে এই মাছিটা কার্লি লোব বিশিষ্ট, কার্লি উইং অ্যান্ড লোব আই বিশিষ্ট মাছির সাথে এই স্ত্রী মাছি, এরকম একটা স্ত্রী মাছির সাথে কার্লি লোব পাম আই স্বাভাবিক ব্যাক ক্রস করা হয়েছে, স্বাভাবিক পুরুষ ড্রোসোফিলার ক্রস করা হয়েছে। যে ব্যাক ক্রস তো বুঝি আমরা, ব্যাক ক্রস কাকে বলে? F1 জেনারেশনের সাথে প্যারেন্টসের যে কোনো প্যারেন্টসের, সেটা ডমিনেন্ট প্যারেন্টস হতে পারে, রিসিসিভ প্যারেন্টসের হতে পারে, যে কোনো প্যারেন্টসের ক্রস কি বলা হয়? ব্যাক ক্রস। তো এরকম একটা প্যারেন্টসের ক্রস করা হলো কার্লি লোব পাম আই, কার্লি লোব এই কার্লি উইং আর কি লোব আর পাম আই বিশিষ্ট ড্রোসোফিলার ক্রস করানো হলো এই ড্রোসোফিলার সাথে এই ড্রোসোফিলা, স্বাভাবিক পুরুষ ড্রোসোফিলা। তো এরপর F2 জেনারেশন, এখন যেটা হলো সেটা হলো F2 জেনারেশন। F2 জেনারেশন কি হবে? এই CYL এর সাথে এই CYL ড্রোসোফিলা পাশাপাশি আসবে, তো ব্যাক্রস বংশধর এই ড্রোসোফিলাটা মারা যাবে। মনে রাখবে এই যে হোমোজাইগাস যখন হয়ে যাবে, এটা দেখো CY প্লাস প্লাস LL এরকম হোমোজাইগাস যখন হয় তখন এটা এই ড্রোসোফিলা মারা যায়, হোমোজাইগাস হলে। ওই জন্য এটাকে ব্যালেন্স বলা হয়েছে। প্রথমে যেটা ছিল CY, তারপর ডান দিকে ছিল PM, তারপরে L ছিল, বাট এই ক্ষেত্রে CY প্লাস প্লাস LL, দ্যাট মিনস হোমোজাইগাস। হেটেরোজাইগাস অবস্থায় মারা যায় না, হোমোজাইগাস অবস্থায় উচ্চনে জিন থাকলে তখন সেটা মারা যায়। তো এই ড্রোসোফিলাটা মারা গেছে।
পরবর্তী আরেকটা জেনারেশন হয়েছে সিওয়াইএল এর সাথে পিএম, এই ক্রোমোজোম আসলো, তারপর এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম আসলো, এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম আসলো, যা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি ড্রোসোফিলা এরকম হয়েছে। নেক্সট আরো একটা জেনারেশন পর্যন্ত যাব। এরপর কার্লি লোব বিশিষ্ট, এই যে কার্লি লোব কোনটা, কার্লি লোব বিশিষ্ট একটা ড্রোসোফিলার সাথে, যে কার্লি লোব বিশিষ্ট স্ত্রী ড্রোসোফিলার সাথে কার্লি লোব, এই যে এই ড্রোসোফিলা কি করা হয়েছে, সংকরায়ন করানো হলো। অর্থাৎ এই ড্রোসোফিলার সাথে এটাই সংকরায়ন করা, আন্তঃসংকরায়ন নাকি একই ক্রোমোজোম বাহী দুটি স্ত্রী, একটা স্ত্রী একটা পুরুষ ড্রোসোফিলার ভিতরে ক্রস করানো হলো। আন্তঃসংকর ইন্টারসেক্স যে ক্রস করা হয় আর কি, সেটা বলে আন্তঃসেক্স। দুইটা কি গ্যামেট বা ক্রোমোজোম গুলো সেম, গ্যামেট না ক্রোমোজোম গুলো সেম, প্লাস 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 দেখা যায় সিওয়াই প্লাস এল, প্লাস 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 সিওয়াই প্লাস এল, অন্তঃসংকর করানো হলো। তো অন্তঃসংকর করানো হলে কি হবে, এক্স এর পরিকৃত ক্রোমোজোম কিন্তু এখনো রয়ে গেছে, মনে রাখতে হবে এই যে কালো ক্রোমোজোম গুলা। তো বিকিরণে এখানে প্লাস, এই প্লাস কালো প্লাস এর সাথে এই কালো প্লাস আসবে, বিকিরণে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন ঘটলে মৃত। এখানে যদি মিউটেশন ঘটে তাহলে এইটা কি হবে, আমরা এই ড্রোসোফিলাটা মৃত অবস্থায় পাবো। আর এইগুলা কি প্লাস প্লাস সিওআইএল হবে, এটা হোমোজাইগাস নয় কাজে এটা বেঁচে থাকবে, এটা হোমোজাইগাস নয় কাজে এটা বেঁচে থাকবে। আবার দেখো এটা হোমোজাইগাস হয়েছে, এটা মারা গেল, এটা হোমোজাইগাসের কারণে মারা গিয়েছে, বাট এখানে তো হোমোজাইগাস, বাট এখানে হোমোজাইগাস হবার সত্ত্বেও এখানে যে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন, হোমোজাইগাস লোবাই পামাই এইটা যখন হোমোজাইগাস হবে তখনই মারা যাবে। বাট এখানে কিন্তু কার্লি লোব পামাই, তারপরে এইগুলো এই জিনিসগুলো নাই, তারপরে হ্যাঁ পামাই কার্লি উইন্ড লোব আই এগুলো নাই। বিকিরণে প্রচ্ছন্ন লিথাল মিউটেশন ঘটলে মৃত হবে। যদি এই মাছিটা মারা পায়, যদি 50% এই জীবন্ত অবস্থায় থাকে, তাহলে বুঝতে পারবো এই ক্ষেত্রে দেহকোষে প্রচ্ছন্ন মিউটেশন উৎপাদন হয়েছে বলি এটা হোমোজাইগাসের কারণে মারা গিয়েছে, এবং এটা হলো প্রচ্ছন্ন লিথাল মিউটেশন উৎপাদনের কারণে মারা গিয়েছে। তো এটা হলো দেহকোষ। আমি তো বুঝি হোয়াট ইজ দ্য দেহকোষ, হোয়াট ইজ জননকোষ। ক্রোমোজোম কি সেক্স নির্ধারণকারী, ক্রোমোজোম ছাড়া যে ক্রোমোজোমগুলো থাকবে সেটাই হলো অটোজোম বা দেহকোষ। কোষে কি কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, সেটা দেহকোষ। আর জননকোষ তো বুঝি যেখানে সেক্স ক্রোমোজোম থাকবে। তো এ হলো দেহকোষে প্রচ্ছন্ন মিউটেশন উৎপাদন হবার উদাহরণ। এটা আমরা পড়বো ভালো করে। এরপর আয়নাইজিং রেডিয়েশনের উদাহরণ ওখানে দেখানো হয়েছে। তারপর নন আয়নিতিকার বিকিরণ ইউভি রে, নন আয়োনাইজিং রেডিয়েশন কিভাবে মিউটেশন ঘটায় আগেই বলেছি, যেটা যে অ্যাটমের উপর পড়বে সেই অ্যাটমের বাইরের সেল বা কোনো ইলেকট্রনকে ওটা কি করবে না, ওখান থেকে ইলেকট্রন থেকে দুর্বল ইলেকট্রনকে উত্তেজিত করে, শক্তিশালী করে দেয়। শক্তিশালী করে দিলে কি হবে, একই সূত্রের ডিএনএ একই সূত্রের বেজের ভিতরে তারপর ডাইমার তৈরি করে। ডাইমার মানে পাশাপাশি দুইটা বেজ থাইমিন পাশাপাশি যদি মিলিত হয়ে যায় তখন সেটাকে ডাইমার বলে। বা সাইটোসিন যখন একত্রে মিলিত হয়ে যাবে তখন সেটাকে সাইটোসিন ডাইমার বলা হয়। তো এখানে দেখি ডাইমার হবে। এই যে থাইমিন একই সূত্রের পাশাপাশি দুটো থাইমিন রয়েছে। তো থাইমিন ইউভি রে এসে পড়লো, আবার এর ইউভি রে 800 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থে যখন ইউভি রে পড়বে তখন কি হবে, এই থাইমিনের সাথে ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে। এটাকে বলা হয়েছে থাইমিন ডাইমার। একই সূত্রে টি ডাইমার উৎপাদন হবে। তো এটাকে বলা হয়েছে থাইমিন ডাইমার বা একই সূত্রে ডাইমার উৎপাদন। আবার হয়তো সাইটোসিন এখানে সাইটোসিন পাশাপাশি উৎপাদিত সাইটোসিন ডাইমার উৎপাদিত হবে। এটা ডাইমারটা দেখানো হলো, ডাইমার থাইমিন ডাইমার ইউভি রে পড়লো। এই যে থাইমিন দেখো, এই থাইমিন একই সূত্রে এসে বসলো। তারপরে যখন রিপ্লিকেশন হবে, রিপ্লিকেশনের পর কি হবে, থাইমিন এই পাশাপাশি আসছে, কিন্তু থাইমিনের সাথে অ্যাডিনিন হবার কথা, কিন্তু থাইমিনের সাথে এখানে এসে সাইটোসিন, থাইমিনের সাথে এখানে এসে থাইমিনের সাথে গুয়ানিন অ্যাডিনিন হওয়ার কথা,
বাট এখানে থাইমিনের সাথে সাইটোসিন হয়েছে, এই থাইমিনের সাথে গুয়ানিন হয়েছে। কেন হয়েছে? এই যে ডাইমার গঠিত হয়েছে বলে এরকম হয়েছে। দ্যাট ইজ এ মিউটেশন। এখানে মিউটেশন হয়েছে। পরবর্তীতে এটা নরমাল হয়ে যায় এই সূত্রের ক্ষেত্রে, এই যে এডেনিন, এই সূত্রের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি সূত্র, এডেনিন আছে, এডেনিনের পরিবর্তে থাইমিন নরমাল হবে। বাট এইখানে মিউটেশন উৎপন্ন হয়েছে। কেন মিউটেশন হয়েছে? মিউটেশন হবার কারণ হলো এই ডাইমার গঠন। তারপর হলো কেমিক্যাল মিউটাজেন্স। কেমিক্যাল মিউটাজেন অ্যালকালাইটিং এজেন্ট। কেমিক্যাল মিউটাজেনের একটা উদাহরণ হলো অ্যালকালাইটিং এজেন্টস। অ্যালকালাইটিং এজেন্টস কাকে বলে? ইথেন, মিথেন, এইগুলোকে বলা হয়েছে অ্যালকালাইটিং এজেন্ট। ইথেন এবং মিথেন যখন কোনো পদার্থের ভিতর যে পড়ে তখন ওই পদার্থের মিউটেশন, কোন পদার্থ না, এখানে বেজের কথা আমরা বলবো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে গুয়ানিন, এই চিত্রটা হলো গুয়ানিনের ছবি। গুয়ানিন 9 কার্বন বিশিষ্ট গুয়ানিন। গুয়ানিনের ইএমএস, ইথাইল মিথেল সালফোনেট। ইথাইল এসে এর সাথে যখন ঢুকবে তখন কি হবে? 6 ইথাইল গুয়ানিন। এই যে 6 নম্বর পজিশনে গুয়ানিনের 6 নম্বর পজিশন, ইথাইল এসে যুক্ত হয়, C2H5 ইথাইল এসে যুক্ত হবে। তখন ইথাইল এই যে গুয়ানিন যে সাইটোসিনের সাথে যুক্ত হবার কথা, সেই গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত না হয়ে কি হবে? গুয়ানিন থাইমিনের সাথে যুক্ত হবে। নরমাল আমরা জানি গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, বাট ইথাইল মিথেন সালফোনেট যখন এসে বেজের সাথে এসে যুক্ত হবে তখন কি হবে? কোথায় এসে যুক্ত হবে? 6 নম্বর পজিশনে এসে অক্সিজেনের সাথে যুক্ত হলো। যখন যুক্ত হবে তখন এর কি হবে? তখন গুয়ানিন থাইমিনের সাথে যুক্ত না হয়ে সাইটোসিনের সাথে যে যুক্ত হবে, সরি গুয়ানিন থাইমিনের সাথে যে যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত না হয়ে গুয়ানিন থাইমিনের সাথে যে যুক্ত হবে। এইটাকে আমি যদি ছোট করে দেখাই, আমরা জানি গুয়ানিন সাইটোসিনের সাথে যে যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। এর সাথে ইথাইল মিথেন সালফোনেট অথবা ইথাইল ইথেন সালফোনেট, দুটাই হতে পারে, ইথাইল মিথেন সালফোনেট অথবা ইথাইল ইথেন সালফোনেট। এটা কিন্তু ইথাইল ইথেন সালফোনেট এর যুক্ত হলো 6 ইথাইল গুয়ানিন সাইটোসিন। এটা হলো এই জিনিসটা হলো ইথাইল গুয়ানিন এর সাথে থাইমিন, এই যে থাইমিন এসে যুক্ত হলো, এটা হওয়ার কথা না, সাইটোসিন হওয়ার কথা। বাট এই সাইটোসিন এখান থেকে নরমালি হবে, এই সাইটোসিনের সাথে গুয়ানিন এসে যুক্ত হবে। বাট এই গুয়ানিন কি হবে? পরবর্তীতে গুয়ানিনের সাথে এই যে দেখো আবার থাইমিন, নট সাইটোসিন, গুয়ানিনের সাথে থাইমিন এসে যুক্ত হলো। আবার এই থাইমিন কি হবে? তো থাইমিন আবার নরমাল হয়ে যায়, থাইমিন এডেনিনের সাথে এসে যুক্ত হবে। বাট এই এডেনিন আসার কথা না, আসলে তো আবার এখানে এসে গুয়ানিন সাইটোসিন, এখানে গুয়ানিন সাইটোসিন, এডেনিন থাইমিন আসার কথা নয়, এই এসে গেল এডেনিন থাইমিন। দ্যাট ইজ মিউটেশন। এটা কি হলো? এটাই হলো মিউটেশন। এটি হলো কেমিক্যাল মিউটোজেনিক এজেন্টের, অ্যালকালাইটিং এজেন্টের ফাংশন। এখানে অ্যালকালাইটিং এজেন্ট আসার কারণে ইথাইল বা ইথাইল অথবা মিথাইল যেটাই আসুক না কেন, যার কারণে গুয়ানিনের সাথে কি, গুয়ানিনের সাথে সাইটিন যুক্ত না হয়ে এডেনিন যুক্ত হয়। তো এখানে এই বেস পেয়ারটা অতিরিক্ত, এটা আসার কথা না, এটা অতিরিক্ত এসেছে বলে এখানে মিউটেশন হয়েছে। পরীক্ষার সময় নাম্বারের উপর ভিত্তি করে যদি বেশি নাম্বার থাকে তাহলে পুরোটা দেবে, এই থেকে এই পর্যন্ত। যদি কম নাম্বার থাকে তাহলে অন্তত এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে, এটা না দিলেও চলবে। নেক্সট বেজ অ্যানালগস, এটা পদার্থ আছে বেজ অ্যানালগ। বেজ অ্যানালগ, বেজ অ্যানালগ বলতে কি বোঝানো হয়? বেজ অ্যানালগ বলতে বোঝায় আমরা যে বেজের কথা জানি, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টা বেজ আছে। কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যার রাসায়নিক গঠন ওই বেজের কাছাকাছি, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের মতো, ওই পদার্থগুলোকে বলা হয় বেজ অ্যানালগ। আমি একটু বলে যাই, তো বেজ অ্যানালগটা দেখানোর জন্য একটু বলে যেতে হবে। আবার বলছি, বেজ অ্যানালগ হলো আমাদের যে 4টা বেজের কথা আমরা জানি, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4টা বেজের রাসায়নিক গঠনের মতো যখন কোনো রাসায়নিক পদার্থের গঠন হয় তখন ওই পদার্থগুলোকে বলা হয় বেজ অ্যানালগ। ইম্পর্টেন্ট, হোয়াট ইজ বেজ অ্যানালগ? বেজ অ্যানালগ হলো
বেজের মতো, চারটা বেজের রাসায়নিক গঠনের মতো যখন কোনো রাসায়নিক পদার্থের গঠন হয় তখন সেটাকে বলে বেজ অ্যানালগ। বোর্ডে দেখা যাচ্ছে এটা হলো থাইমিন। এই যে থাইমিন এর রাসায়নিক গঠন বেজ, একটা থাইমিন একটা বেজ। এর বেজ অ্যানালগ হলো 5 ব্রোমো ইউরাসিল। 5 নম্বর পজিশন ব্রোমো, BRU, ব্রোমো ইউরাসিল, BU, ব্রোমো ইউরাসিল। 5 ব্রোমো ইউরাসিল বলা হয় এটাকে। তো এর রাসায়নিক গঠনের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। এখানে 5 নম্বরে আছে মিথাইল গ্রুপ, এখানে 5 নম্বরে হলো ব্রোমো ইউরাসিল। এই হলো পার্থক্য। এইটা হলো 5 ব্রোমো ইউরাসিল, এটা হলো বেজ অ্যানালগ। তো বেজ অ্যানালগ, এই যে বেজগুলো যখন রেপ্লিকেশন করে তখন অনেক সময় থাইমিনের জায়গায় ব্রোমো ইউরাসিল এসে যায়। তো ব্রোমো ইউরাসিল এসে গেলে কি স্বাভাবিক বেজ পেয়ার হবে? তখন তার স্বাভাবিক বেজ পেয়ার হবে না, তখন অন্য বেজ আসবে। এডিনিনের জায়গায় থাইমিন না এসে গুয়ানিন আসবে, গুয়ানিনের জায়গায় সাইটোসিন না এসে আবার এডিনিন আসবে। এরকম কি অস্বাভাবিক বেজ যোগ তৈরি হয়। এটি হলো বেজ অ্যানালগের ফাংশন। যেমন এডিনিন থাইমিন আমরা জানি স্বাভাবিক বেজ পেয়ার। এডিনিনের সাথে ব্রোমো ইউরাসিল, ব্রোমো ইউরাসিল কিটো গ্রুপ, ইনল গ্রুপ মনে আছে তোমাদের নিশ্চয়ই, গত ক্লাসে পড়েছেন। কিটো গ্রুপ মানে সিও যখন থাকবে 6 নম্বর পজিশন তখন সিও কিটো গ্রুপ। এই ব্রোমো ইউরাসিল, এডিনিনের সাথে ব্রোমো ইউরাসিল, থাইমিনের সাথে ব্রোমো ইউরাসিলের গঠন, এই যে দেখালাম যেটা থাইমিন এবং ব্রোমো ইউরাসিলের গঠন কাছাকাছি, বেজ অ্যানালগ। তাই এই এডিনিন এর থাইমিন না এসে তার বেজ অ্যানালগ ব্রোমো ইউরাসিল এসে গেল। তা ব্রোমো ইউরাসিল এসে গেলে এডিনিনের সাথে পরবর্তী থাইমিন যুক্ত হবে, আর ব্রোমনের সাথে কি হবে? ব্রোমো ইউরাসিলের সাথে গুয়ানিন এসে যুক্ত হবে। হবার কথা না, গুয়ানিন এসে কোত্থেকে আসলো? গুয়ানিন আসার কথা না, হতে পারে এডিনিন হতে পারে, বাট এখানে ব্রোমো ইউরাসিল আসার কারণে সে গুয়ানিন এসে যুক্ত হবে। আর তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে, গুয়ানিনের সাথে সাইটোসিন নরমাল তৈরি হয়ে যাবে। বাট ব্রোমো ইউরাসিলের সাথে আবার এটা যখন কিটো অবস্থায় থাকে, কিটো অবস্থায় এডিনিন এসে যুক্ত হয়, এডিনিন এসে যুক্ত হয়। যুক্ত হলো, ব্রোমো ইউরাসিল থাকার কথাই না, ডিএনএতে ব্রোমো ইউরাসিল থাকার কথা না, বাট এটা এসে গেল, অস্বাভাবিক বেস পেয়ার হলো। তাছাড়া সবচেয়ে মিউটেশন যেটা হলো, মিউটেশন হলো এই জায়গাটায় মিউটেশন আছে। গুয়ানিন সাইটোসিন তো আসার কথাই না, এডিনিন থাইমিন যেখানে থাকার কথা, এখানে পরবর্তীতে কি হবে? থাইমিন এডিনিন, এখানে হবে এডিনিন থাইমিন, বাট গুয়ানিন সাইটোসিন তো আসার কথাই না। এই যে গুয়ানিন সাইটোসিন এসে গেল, দ্যাট ইজ মিউটেশন, এবং এটাই হলো বেজ অ্যানালগের ফল। এটাকে বলা হয়েছে বেজ অ্যানালগ। শুধু পরীক্ষা আসতে পারে বেজ অ্যানালগ কাকে বলে, বেজ অ্যানালগ কিভাবে মিউটেশন ঘটায় সেটা দেখা হচ্ছে সাথে, এইভাবে তাকে দেখাতে হবে। ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা স্লাইডে আসি। আর একটা উদাহরণ হলো 5 ব্রোমো ইউরাসিল গেল, 5 ব্রোমো ইউরাসিলের গঠন হলো থাইমিনের মতো, মনে রাখতে হবে। তারপর 2 অ্যামাইনো পিউরিন, এপি বলে, 2 অ্যামাইনো পিউরিন এপি, বেজ অ্যানালগটি, এটা একটা বেজ অ্যানালগ। ব্রোমো ইউরাসিলের নাই মিউটেশন ঘটায়, ব্রোমো এটাও বেজ অ্যানালগ। তো ব্রোমো ইউরাসিল একটা বেজ অ্যানালগ, এপি একটা বেজ অ্যানালগ। এটি এডিনিনের পরিবর্তে ডিএনএতে প্রবেশ করে, এটার গঠন হলো এডিনিনের মতো, এপির গঠন হলো এডিনিনের মতো, এডিনিনের পরিবর্তে ডিএনএতে প্রবেশ করে। অর্থাৎ এডিনিন থাইমিন এটা পরিবর্তে গুয়ানিন সাইটোসিন, অথবা গুয়ানিন সাইটোসিনকে এডিনিন থাইমিনে প্রতিস্থাপিত করে। কিভাবে? এটা যদি দেখি, বেজ অ্যানালগ এপি, এডিনিসিন এই 2 অ্যামাইনো পিউরিন এপি, এপি গঠন, এপি মানে এডিনিন থাইমিনের সাথে যুক্ত হওয়ার কথা। তো এপি এর গঠন হলো সাইটোসিনের মতো, কাজে এপি সে সাইটোসিনের সাথে বেস পেয়ার তৈরি করবে, এপি সাইটোসিনের সাথে বেস পেয়ার তৈরি করবে। আর থাইমিন নরমাল, থাইমিন এডিনিন হবে। এপি সাইটোসিন, এপি সাইটোসিন, সাইটোসিন থেকে নরমাল আসবে গুয়ানিন সাইটোসিন, বাট এটা তো আসার কথা না, গুয়ানিন সাইটোসিন আসার কথা না, এটি হলো অতিরিক্ত বেস পেয়ার, এটি এখানে মিউটেশন ঘটেছে। এডিনিন থাইমিন হবার কথা, এডিনিন থাইমিন হবার কথা, বা আবার এডিনিন থেকে কি হবার কথা? এডিনিনের সাথে থাইমিন, থাইমিনের সাথে এডিনিন হবার কথা। গুয়ানিন সাইটোসিন আসার কথাই না, এখানে গুয়ানিন সাইটোসিন এসে যায়, দ্যাট ইজ এটা হলো অতিরিক্ত বেস পেয়ার, এবং এটাই হলো বেজ অ্যানালগ। এটা হলো এপি, এপি মানে 2 অ্যামাইনো পিউরিন, একটা বেজ অ্যানালগ যার গঠন হলো এডিনিনের মতো, ব্রোমো ইউরাসিলের গঠন হলো থাইমিনের মতো। সো ইট ইজ বেজ অ্যানালগের এরকম দুইটা উদাহরণ দেখাবে। তারপরে রেকিডেন্স, রংস, প্রোফালভিন, প্রোফালভিন রং যখন পড়ে তখন কি হয়? ক্রস লিঙ্কেজ হয়। গত ক্লাসে দেখিয়েছিলাম ক্রস লিঙ্কেজ, বেজ যখন আসবে তখন কি দুইটা কমপ্লিমেন্টারি সূত্রের ভিতর, এখানে সাইটোসিন আছে
আর কি একটু দূরে পরবর্তী কমপ্লিমেন্টারি বেস সরাসরি নিচে না হয়ে একটু দূরে সাইটোসিন আছে, তখন কি হয় ক্রস লিঙ্ক তৈরি করে। গুয়ানিন আছে পরবর্তী বেজে সাইটোসিনের সাথে ক্রস লিঙ্ক তৈরি করে। এটা হলো প্রোফাইলবিন বা রং এর যে মিউটেশন ঘটায় সেই ব্যাপারটা আর কি। তারপর ডিঅ্যামিনেটিং এজেন্ট নাইট্রাস অ্যাসিড আর ইম্পর্টেন্ট। নাইট্রাস অ্যাসিড ডিঅ্যামিনেটিং এজেন্ট, অ্যামিনেশন অ্যামাইনো গ্রুপকে সরিয়ে দেয় যেটা, সেটাকে বলে ডিঅ্যামিনেটিং এজেন্ট। যেমন নাইট্রাস অ্যাসিড এরকম একটা অ্যামাইনো গ্রুপকে বেস থেকে অ্যামাইনো গ্রুপকে যে সরিয়ে দেয় সেটাকে বলে ডিঅ্যামিনেটিং এজেন্ট। ভালো করে খেয়াল করবে, বেস থেকে অ্যামাইনো গ্রুপকে যে সরিয়ে দেবে সেটা হলো ডিঅ্যামিনেটিং এজেন্ট। যেমন নাইট্রাস অ্যাসিড এরকম একটা ডিঅ্যামিনেটিং এজেন্ট। নাইট্রাস অ্যাসিডের সংকেত আমরা জানি HNO2, নাইট্রাস অ্যাসিড এই যে HNO2। এখানে অ্যাডেনিন, অ্যাডেনিন হলো এই অ্যামাইনো গ্রুপ 6 নম্বর পজিশনে অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো গ্রুপকে নাইট্রাস অ্যাসিড যখন আসবে তখন অ্যামোনিয়া এখান থেকে বের হয়ে যাবে, এবং এই যে দেখো এখানে 6 নম্বর পজিশনে অ্যামোনিয়াটা নাই, অ্যামাইনো গ্রুপটা নাই, এখানে CO হয়ে গেছে আর কি, অ্যামাইনো গ্রুপটা নাই, তাই এটা কি হাইপোজ্যান্থিনে পরিণত হয়ে যায়। এই অ্যাডেনিন তখন হাইপোজ্যান্থিনেস, এই হাইপোজ্যান্থিনে পরিণত হয়। NH2 থাকলে এটাকে অ্যাডেনিন বলবো, কিন্তু 6 নম্বরে অক্সিজেন কিটো এসে গেল, তাই এটাকে আর অ্যাডেনিন, এখন এর কনফিগারেশন ইজ নট অ্যাডেনিন, এটা হলো হাইপোজ্যান্থিন। তো হাইপোজ্যান্থিন কি হয়, সাইটোসিনের সাথে যুক্ত হয়। অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হওয়ার কথা, বাট অ্যাডেনিন এখানে সাইটোসিনের সাথে, অ্যাডেনিন রূপান্তরিত হাইপোজ্যান্থিনে পরিণত হলো, হাইপোজ্যান্থিন সাইটোসিনে পরিণত হলো। দ্যাট ইজ মিউটেশন। এটা তো হতে পারে হয় না, আমার কথাই না, হাইপোজ্যান্থিন তো আসার কথা নয়। তারপর এসে গেল, এসে যাবার পর এখানে সাইটোসিন আসলো, তাহলে এখানে একটা সূত্রে থাকবে অ্যাডেনিন, পরবর্তী সূত্রে আসবে সাইটোসিন। এটা হতে পারে, অ্যাডেনিনের সাথে সাইটোসিন তো বেস পেয়ার হয় না, কাজে এটা মিউটেশন। সংক্ষেপে যদি দেখাই, অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হবে, নাইট্রাস অ্যাসিড কে নাইট্রাস অ্যাসিড আসলো, HNO2 আসলো, নাইট্রাস অ্যাসিড আসার পরে অ্যাডেনিনের জায়গায় হাইপোজ্যান্থিন H দ্বারা সূচিত করা হয়। থাইমিন আছে, হাইপোজ্যান্থিন, থাইমিন থেকে অ্যাডেনিন, থাইমিন নরমাল বেস পেয়ার হবে, হাইপোজ্যান্থিনের সাথে সাইটোসিন, এই যে হাইপোজ্যান্থিনের সাথে সাইটোসিন আসলো, এই যে অ্যাডেনিনের সাথে থাইমিন থাকার কথা আসলো, হাইপোজ্যান্থিন এবং সাইটোসিন, তারা হাইপোজ্যান্থিনের সাথে সাইটোসিন এর ধর্মই হলো হাইড্রোজেনের সাথে সাইটোসিন, আবার হাইড্রোজেনের সাথে সাইটোসিন, আর সাইটোসিনের সাথে পরবর্তীতে গুয়ানিন আসবে। বাট এটা তো নর্মাল হলো, বাট এটা তো আসার কথাই নয়, অ্যাডেনিনের সাথে সাইটোসিন আসার কথা, বাট আসলো গুয়ানিন। সাইটোসিন না এসে এখানে সাইটোসিন এবং গুয়ানিন অতিরিক্ত বেস পেয়ার দেখা যায়, সো ইট ইজ মিউটেশন। দ্যাট ইজ নাইট্রাস অ্যাসিড দ্বারা বা ডিঅ্যামিনেটিং এজেন্ট দ্বারা যে মিউটেশন ঘটে, মানে নাইট্রাস অ্যাসিডটা হলো এখানে মিউটোজেনিক এজেন্ট। নাইট্রাস অ্যাসিড কিভাবে মিউটেশন ঘটায়, অ্যামিনেশন ঘটায়, অর্থাৎ 6 নম্বর পজিশন থেকে অ্যামাইনো গ্রুপকে সরিয়ে দেয়, অ্যামাইনো গ্রুপকে সরিয়ে দিলে অ্যাডেনিন আর অ্যাডেনিন থাকে না, হাইপোজ্যান্থিনে পরিণত হয়, হাইপোজ্যান্থিন তখন সাইটোসিনের সাথে দিয়ে পেয়ার করে, সাইটোসিনের সাথে দিয়ে পেয়ার করে পরবর্তী যে কমপ্লিমেন্টারি বেজ হবে বা রিপ্লিকেশন হবে তখন তো স্বাভাবিক বেস পেয়ার হবে না, কাজেই তখন মিউটেশন হবে। তারপর হাইড্রোক্সিল অ্যামাইন ও অন্যান্য রাসায়নিক মিউটেশন সমূহ। হাইড্রোক্সিল অ্যামাইন সাইটোসিন, ধরুন সাইটোসিন, এই হাইড্রোক্সিল অ্যামাইন এখানে আসলো, হাইড্রোক্সিল অ্যামাইন H2NOH, এর সাথে হাইড্রোক্সিল অ্যামাইন সাইটোসিনে পরিণত হয়, হাইড্রোক্সিল অ্যামাইন সাইটোসিন, হাইড্রোক্সিল অ্যামাইন সাইটোসিনে পরিণত হয়। তো সাইটোসিন তো গুয়ানিনের সাথে যুক্ত হওয়ার কথা, তো সাইটোসিন তখন দেখা যায় যে অ্যাডেনিনের সাথে হাইড্রোক্সিল অ্যামাইন সাইটোসিন HAC, সংক্ষেপে বলে HAC, হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিন, হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিন তখন অ্যাডেনিনের সাথে যুক্ত হয়ে যাবে। গুয়ানিন সাইটোসিন গুয়ানিনের সাথে হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাডেনিন এসে গেল, কেন, হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিন আসার কারণে, কারণ এই যে রাসায়নিক পরিবর্তন ঘটে, এখানে অ্যামাইনো গ্রুপটাকে এখান থেকে সরিয়ে যায়, অ্যামাইনো গ্রুপ সরিয়ে দেওয়ার পরে এই অবস্থাটা হয়ে যায়। যে সংক্ষেপে যদি দেখে গুয়ানিন সাইটোসিন, এই যে সাইটোসিনের সাথে গুয়ানিন আসার কথা, এখানে গুয়ানিন আসার কথা, তারপর হাইড্রোক্সাইল অ্যামাইন আসলো, এখানে আসলো গুয়ানিনের সাথে এই হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিন, গুয়ানিনের সাথে হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিন আসলো, গুয়ানিন সাইটোসিন নরমাল আসবে, তারপর হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিনের সাথে অ্যাডেনিন আসবে, অ্যাডেনিনের সাথে থাইমিন আসবে, তারপর হাইড্রোক্সাইল অ্যামাইন সাইটোসিনের সাথে অ্যাডেনিন আসবে, বাট এই পেয়ারটা হওয়ার কথা না, এটা হলো মিউটেশন, দ্যাট ইজ এখানে মিউটেশন হয়েছে। এগুলো হলো মিউটোজেনিক এজেন্টের কাজ। মিউটোজেনিক এজেন্ট কিভাবে কাজ করে সেই জিনিসগুলো এখন দেখানো।
এই হলো তোমাদের মিউটোজেনিক এজেন্ট, যে রাসায়নিক পরিবর্তন ঘটায় বা মিউটেশন ঘটায় মিউটোজেনিক এজেন্টগুলা, সেগুলা পরীক্ষা মানে প্রমাণ বা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এটা ভাগ ভাগ করে আসতে পারে, একসাথে আসলে তো এত বড় জিনিস একসাথে আসবে না। তো নাইট্রাস অ্যাসিড বা ডিঅ্যামিনেটিং এজেন্ট কীভাবে মিউটেশন ঘটায় সেটা আসতে পারে, আল্ট্রাভায়োলেট রশ্মি কীভাবে মিউটেশন ঘটায়, আয়োনাইজিং রেডিয়েশন কীভাবে মিউটেশন ঘটায় এটা আসতে পারে, তারপর বেজ অ্যানালগ কীভাবে মিউটেশন ঘটায়, এই জিনিসগুলো। অথবা কয়েকটা দিয়ে দিল, বেজ অ্যানালগ ডিঅ্যামিনেটিং এজেন্ট কীভাবে মিউটেশন ঘটায়, এই উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। এটা তোমাদের থার্ড ইয়ারের বলছি, এটা থার্ড ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, ফোর্থ ইয়ারের জন্য ইম্পর্টেন্ট এবং মাস্টার্সের জন্য ইম্পর্টেন্ট। সেম সিলেবাস মোটামুটি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স, এই এতক্ষণ যেটা পড়ালাম এই জিনিসটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আরও একটা জিনিস তোমাদের আছে সিলেবাসে, মানে মিউটেশনের অংশ কি আছে, biochemical mutants, prototrope and auxotrope selection, biochemical mutants, prototrope and auxotrope selection, biochemical আমরা জানি যে রাসায়নিক পরিবর্তন, বায়োকেমিক্যাল জৈব রাসায়নিক পদার্থে মিউটেশন যখন হবে দেহের ভিতরে তখন সেটাকে বলে বায়োকেমিক্যাল মিউটেশন। তো দেহের ভিতরে বায়োকেমিক্যাল মিউটেশন হলে সেটা তো বাহ্যিকভাবে বোঝা যায়, সেটা কীভাবে বোঝা যায় সেটা পরীক্ষা করেছেন বিজ্ঞানী বিডেল এবং টাটাম নামক বিজ্ঞানী, প্রথম নিউরোস্পোরাতে কাজ করেছেন। নিউরোস্পোরা নিয়ে, নিউরোস্পোরা ক্লাস এক ধরনের ছত্রাক আমরা জানি, অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর হায়ার ফাঙ্গাস, হায়ার ফাঙ্গাসের উপর কাজ করে ওনারা যে নিউরোস্পোরা ক্লাস সাথে বায়োকেমিক্যাল মিউটেশন ঘটে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। তো বিডেল এবং টাটা 1945 বা 1944 সালে বিজ্ঞানীরা বলেন কি এই নিউরোস্পোরা নিয়ে কাজ করেছেন। নিউরোস্পোরাতে কি হয়, অ্যাসকাস হয়, ফ্রুট বডি হয়, অ্যাসকোস্পোর হয়। অ্যাসকাস দ্যাট মিনস কি, অ্যাসকাস যার ভিতরে অ্যাসকোস্পোর থাকে, অ্যাসকোমাইসিটিস, নিউরোস্পোরা হল অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, অ্যাসকাস উৎপাদন হয় বলে এটাকে অ্যাসকোমাইসিটিস বলে। অ্যাসকাসের ভিতরে 8টা অ্যাসকোস্পোর থাকে, হ্যাঁ, এবং এটা হলো হায়ার ফাঞ্জাই। তো এটা দুই ধরনের অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, বিডেল এবং টাটাম। আমি দ্রুত আগাচ্ছে, এই যে দেখো টেস্ট টিউব বা পরীক্ষণের নিয়মিত আবাদ মাধ্যমে মিনিমাল মিডিয়ামে ছত্রাকটি ওয়াইল্ড টাইপ জন্মানো ছত্রাক, কোন ছত্রাক, নিউরোস্পোরা ক্লাসের কথা বলেছে। টেস্ট টিউবে নিম্নতম আবাদ মাধ্যম আর্টিফিশিয়াল ভাবে আমি এই ছত্রাককে টেস্ট টিউবে বা ল্যাবরেটরিতে চাষ করবো। তা টেস্ট টিউবে বা ল্যাবরেটরিতে চাষ করতে আমার খাবার দিতে হবে। আমি যে প্রকৃতি থেকে যেটা কালেকশন করবো সেটাকে বলা হয় ওয়াইল্ড টাইপ। প্রকৃতি থেকে স্বাভাবিক খাবার নিয়ে, নর্মাল খাবার নিয়ে বা কম সংখ্যক প্রকৃতিতে যা পায় তাই, বাড়তি কিছু না আর কি, বা যা পায় তাই নিয়ে যে সমস্ত যে বেঁচে থাকবে তাদেরকে বলা হবে প্রোটোট্রপ বা ওয়াইল্ড টাইপ। প্রোটোট্রপ বা ওয়াইল্ড টাইপ মনে থাকে যেন, প্রোটোট্রপ বা ওয়াইল্ড টাইপ। যারা মিনিমাল খাবার অর্থাৎ প্রকৃতিতে যে খাবার আছে সেই খাবার নিয়ে যারা বাঁচতে পারবে বা বেঁচে থাকে তাদেরকে বলে প্রোটোট্রপ বা ওয়াইল্ড টাইপ বা প্রকৃতিজ টাইপ। তাই এরকম কি বলছে, টেস্ট টিউব পরীক্ষা নিম্নতম আবাদ মাধ্যম, মানে এটা প্রকৃত মানে ওয়াইল্ড টাইপ একটা নিউরোস্পোরা নেওয়া হলো। এটা নিউরোস্পোরা, এই নিউরোস্পোরা নেবার পর কি করলো, এটাকে ওয়াইল্ড টাইপ মিনিমাল খাবার দিয়ে এদেরকে টেস্ট টিউবে গ্রো করানো হয়েছে। টেস্ট টিউবে গ্রো করানোর পর কি হলো, ওখানে ফ্রুট বডি হবে, ফ্রুট বডি থেকে অ্যাসকাস হবে, সেই অ্যাসকাস থেকে অ্যাসকোস্পোর নেব, এই যে গোল গোল অ্যাসকোস্পোর, অ্যাসকাসের ভিতরে যে স্পোর আছে অ্যাসকোস্পোর। এই অ্যাসকোস্পোরগুলোকে আলাদা করা হলো বিজ্ঞানীর আবিষ্কার বিডেল এবং টাটাম। কি করলো, এখানে ইউভি রে অথবা এক্স রে দিয়েছে। ইউভি রে এবং এক্স রে ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এক্স রে হলো আয়োনাইজিং রেডিয়েশন এবং ইউভি হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। ইউভি রে অথবা এক্স রে দুটোই মিউটেশন এজেন্ট, যে কোনোটা প্রয়োগ করলে এর ভিতরে মিউটেশন ঘটতে পারে, ঘটবেই যে এমন কথা ঘটতে পারে। তো ধরে নিলাম এটা ইউভি রে প্রয়োগ করলো অথবা এক্স রে প্রয়োগ করলো। এরপর কি করলো, ওয়াইল্ড টাইপ অফ অপোজিট ম্যাটিং, এর সাথে ওয়াইল্ড টাইপ অপোজিট, এটা মনে করো প্লাস আছে, এর সাথে মাইনাস ওয়াইল্ড টাইপ নিউরোস্পোরা নিয়ে তাদের ভিতরে ক্রস করানো হলো। এই যে ক্রস করানো হলো, দুই ধরনের নিউরোস্পোরা, প্লাস এবং মাইনাস নিউরোস্পোরার ভিতরে ক্রস করানো হলো। ক্রস করানোর পরে কি করব, এটাকে আবার, এটা তো ওয়াইল্ড টাইপ, আবার মিনিমাল মিডিয়াম, এটা টেস্ট টিউবে ল্যাবরেটরিতে মিনিমাল মিডিয়াম দিয়ে এই টেস্ট টিউবে নিউরোস্পোরা গ্রো করবে। এটা তো ছত্রাক, মাইসিলিয়াম, এগুলো হলো মাইসিলিয়াম, এখানে মাইসিলিয়াম গ্রো করেছে। মাইসিলিয়ামে হলে মাইসিলিয়াম গ্রো করলে ওর ভিতরে ফ্রুট বডি হবে, ফ্রুট বডির ভিতরে কি থাকে, মাইসিলিয়াম থাকে, অ্যাসকাস থাকে, অ্যাসকোস্পোর থাকে ইত্যাদি। ওখান থেকে একটা অ্যাসকাস, এটা হলো একটা অ্যাসকাস, অ্যাসকাস এই যে কোনো একটা ফ্রুট বডি থেকে একটা অ্যাসকাসকে পৃথক করা হলো। এই অ্যাসকাসের ভিতরে এখানে কিন্তু 8টা অ্যাসকোস্পোর আছে। যদি অ্যাসকোস্পোরগুলোকে কি করব, তখন অ্যাসকোস্পোরগুলো 8টা অ্যাসকোস্পোর প্রত্যেকটাকে আলাদা করা হলো। 8 অ্যাসকোস্পোর, 1 2 3 4 5 6 7 8 8টা অ্যাসকোস্পোর আলাদা করা হলো।
8টা অ্যাসকোস্পোরের জন্য এইবার আমি কি করব 8টা টেস্ট টিউব নেব, নাম্বারিং করব 1 নম্বর স্পোর 2 নম্বর এরকম 8 নম্বর স্পোর, এখানে টেস্ট টিউবগুলো দিয়ে নাম্বারিং করব 1 2 3 4 5 6 7 8। এইবার আমি এই টেস্ট টিউবগুলোতে ওখানে যে সর্বনিম্ন খাবার দিয়েছিলাম এবার সর্বনিম্ন খাবার দেবো, এর সাথে ওর খাবারের সাথে আরো বাড়তি কিছু খাবার দেবো। বাড়তি খাবার কি দেবো? ভিটামিন দেবো এবং অ্যামাইনো অ্যাসিড দেবো, যত প্রকার ভিটামিন আছে সব ভিটামিন দেবো এবং অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? 20টা অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা টেস্ট টিউবে দেবো। এই ধরনের খাবারকে বলা হয় মিনিমাল মিডিয়াম প্লাস ভিটামিন প্লাস অ্যামাইনো অ্যাসিড, এই ধরনের খাবারকে বলা হয় কমপ্লিট মিডিয়াম। এই যে এখানে লেখা আছে কমপ্লিট মিডিয়াম, প্রত্যেকটা টেস্ট টিউবে কমপ্লিট মিডিয়াম দিলাম। বুঝতে পেরেছ? আবার বলছি মিনিমাল মিডিয়াম প্লাস ভিটামিন প্লাস অ্যামাইনো অ্যাসিড। এই ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড কি বলে? সাপ্লিমেন্টারি ফুড। এই সাপ্লিমেন্টারি ফুড দিলাম এবং মিনিমাল ফুড একত্রে বলা হয় কমপ্লিট মিডিয়াম আর কি, কমপ্লিট মিডিয়াম। আবার বলছি মিনিমাল মিডিয়াম প্লাস সাপ্লিমেন্টারি ফুড। সাপ্লিমেন্টারি ফুড দুইটা ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড, এইটাকে একত্রে বলা হয় কমপ্লিট মিডিয়াম। তা 8টা টেস্ট টিউবে কমপ্লিট মিডিয়াম দিয়ে সব ধরনের খাবার দিয়ে এই 8টা স্পোর আলাদা আলাদাভাবে রেখে দেওয়া হলো। পরবর্তীতে দেখা হলো যে 8টা টেস্ট টিউব নিউরোস্পোরের মাইসিলিয়াম গ্রো করেছে, অর্থাৎ নিউরোস্পোরা গ্রো করেছে। গ্রো তো করবেই, কারণ এতে প্রচুর খাবার দেওয়া হয়েছে, সব ধরনের খাবার দেওয়া হয়েছে। মানে স্পোরটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এখানে স্পোরগুলো গ্রো করবে, মানে কমপ্লিট খাবার দেওয়া হয়েছে তাই সব স্পোরগুলো এখানে গ্রো করবে। পরবর্তীতে আবার 8টা টেস্ট টিউব দেবো। 8টা টেস্ট টিউবের জন্য পরবর্তীতে আবার 8টা টেস্ট টিউব নাম্বারিং করবো 1 2 3 4 5 8 পর্যন্ত নাম্বারিং করবো। এখন কি করব? এই ক্ষেত্রে এই 8টা টেস্ট টিউবে মিনিমাল মিডিয়াম দেবো। উপরে টেস্ট টিউব দিয়েছেন ম্যাক্সিমাম মিডিয়াম বা কমপ্লিট মিডিয়াম, এখানে দিলাম আবার মিনিমাল মিডিয়াম। মিনিমাল মিডিয়াম তো মানে আছে প্রকৃতিতে যে খাবার পাওয়া যায় ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড ছাড়া যে খাবারগুলো সেটি হলো মিনিমাল মিডিয়াম। আবার বলছি ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড ছাড়া যে নর্মাল খাবার আছে সেটি হলো মিনিমাল মিডিয়াম। এই 8টা টেস্ট টিউবে আবার মিনিমাল মিডিয়াম দিলাম, নট কমপ্লিট মিডিয়াম, মিনিমাল মিডিয়াম। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে প্রত্যেকটা টেস্ট টিউবে মিনিমাল মিডিয়াম দিয়ে এই যে স্পোর গ্রো করেছে প্রত্যেকটা টেস্ট টিউব থেকে 1 নম্বর থেকে স্পোর নিয়ে 1 নম্বর টেস্ট টিউবে, 2 নম্বর থেকে 2 নম্বর টেস্ট টিউবে, 3 নম্বর থেকে 8 নম্বর থেকে 8 নম্বর, এইভাবে স্পোর দিয়ে আমি মিনিমাল মিডিয়াম পুরো টেস্ট টিউবে স্পোরগুলো দিয়ে ওয়েট করলাম। ওয়েট করার পরে কয়েকদিন পরে দেখা গেল যে 7টা টেস্ট টিউবই মাইসিলিয়াম গ্রো করেছে, নিউরোস্পোরা গ্রো করেছে, বা 3 নম্বর টেস্ট টিউবে মাইসিলিয়াম বা নিউরোস্পোরা গ্রো করে নাই। তাহলে এখানে সন্দেহ হলো কেন গ্রো করে নাই? সে এখানে কিন্তু এই 3 নম্বর টেস্ট টিউবে সে গ্রো করেছে, বাট এই 3 নম্বর টেস্ট টিউবে গ্রো করে নাই। এখানে খাবারের ভিতরে পার্থক্য, এখানে সব ধরনের খাবার আছে, এখানে সব ধরনের খাবার নাই, ভিটামিন নাই, অ্যামাইনো অ্যাসিড নাই। তাহলে আমার সন্দেহ করতে হবে এর কোনো ভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড সে উৎপাদন করতে পারে না বলেই এখানে এই 3 নম্বর টেস্ট টিউবে ওই নিউরোস্পোরা গ্রো করে নাই। আবার বলছি এই টেস্ট টিউবের নিউরোস্পোরা গ্রো করে নাই এই কারণেই তার কমপ্লিট খাবার নাই, অর্থাৎ ভিটামিন নাই, অ্যামাইনো অ্যাসিড নাই, ভিটামিন অথবা যে কোনো অ্যামাইনো অ্যাসিডের অভাবে সেই টেস্ট টিউবে এই নিউরোস্পোরা গ্রো করে নাই। কাজে আমার তখন কি করতে হবে? এখন আমার দেখতে হবে যে এই 7টা টেস্ট টিউব নিয়ে আর কোনো আমার চিন্তার কারণ নাই, মানে এই টেস্ট টিউব নিয়ে চিন্তার কারণ কেন, কোন ভিটামিনের অভাবে অথবা কোন অ্যামাইনো অ্যাসিডের অভাবে এই নিউরোস্পোরা গ্রো করে। তখন কি করব? আবার অসংখ্য যতগুলো ভিটামিন রয়েছে, যতগুলো অ্যামাইনো অ্যাসিড রয়েছে ততগুলো টেস্ট টিউব নেওয়া হবে এবং প্রত্যেকটা টেস্ট টিউবের ভিতরে কি করা হবে? মিনিমাল মিডিয়াম অ্যান্ড সাপ্লিমেন্টারি খাবার দেওয়া হবে, কমপ্লিট মিডিয়াম প্লাস মিনিমাল মিডিয়াম ইত্যাদি। প্রত্যেকটা টেস্ট টিউবের ভিতরে সব ধরনের খাবার দেওয়া হবে। বাট মিনিমাল মিডিয়াম কি দেবো? এখানে মিনিমাল মিডিয়াম প্রত্যেকটা টেস্ট টিউবে মিনিমাল মিডিয়াম দেবো, তারপর একটা ভিটামিন দেবো, মিনিমাল মিডিয়াম দেবো আরেকটা ভিটামিন দেবো, ওই ভিটামিন আরেকটা ভিটামিন, মিনিমাল মিডিয়াম দেবো আরেকটা ভিটামিন দেবো, মিনিমাল মিডিয়াম দেবো একটা অ্যামাইনো অ্যাসিড দেবো, মিনিমাল মিডিয়াম দেবো আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেবো। এই কাজগুলো করব। তখন দেখা গেলো এরকম করতে করতে যে দেখা গেল যে এটা 2 নম্বর, এই 3 নম্বর টেস্ট টিউব নিয়ে কাজ কিন্তু আমার অন্যগুলো নেই, যেটা গ্রো করে না, এই যে টিকসিনোটা এখান থেকে এখানে গিয়েছে। তো এই টেস্ট টিউবের জন্যই অনেকগুলো টেস্ট টিউব, যতগুলো অ্যামাইনো অ্যাসিড যতগুলো ভিটামিন আছে সবগুলোর ভিতরে প্রত্যেকটা টেস্ট টিউবের জন্য প্রত্যেকটা টেস্ট টিউবের জন্য এক একটা অ্যামাইনো অ্যাসিড এক একটা ভিটামিন আবার মিনিমাল মিডিয়াম থাকবে। তো দেখা গেল যে লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড, যে টেস্ট টিউবে লাইসিন দেওয়া হয়েছে সেই টেস্ট টিউবে যেয়ে এই 3 নম্বর টেস্ট টিউব এখান থেকে তো নেবো না, নেবো এই এখান থেকে করেই নি, এইটা এখান থেকে নিয়ে দেখা গেল যে লাইসিন যেখানে দেওয়া হয়েছে
সেই লাইসিন যে টেস্ট টিউবে দেওয়া হয়েছে সেই লাইসিন টেস্ট টিউবের ভিতরে এই নিউরোস্পোরা গ্রো করেছে। তাতে আমরা কি বুঝতে পারবো যে এই নিউরোস্পোরা এখানে লাইসিন ছিল না, এখানে তো মিনিমাল মিডিয়াম লাইসিন অ্যামাইনো অ্যাসিড ছিল না বলে সে গ্রো করতে পারেনি। আমি যখন সে লাইসিন দিলাম তখন সে গ্রো করতে পেরেছে। তার মানে কি এই নিউরোস্পোরা লাইসিন উৎপাদন করতে পারে না। পারে না কেন? ওই যে আমি এক্স-রে প্রয়োগ করেছিলাম, এক্স-রে প্রয়োগ করার কারণে লাইসিন উৎপাদনকারী জিন ডিফেক্টেড হয়ে গিয়েছিল। এক্স-রে প্রয়োগ করার কারণে লাইসিন উৎপাদনকারী জিন ডিফেক্টেড হয়ে গিয়েছিল। কাজে সে লাইসিন নিজে সংশ্লেষণ করতে পারেনি। লাইসিন সংশ্লেষণ করতে না পারার কারণে এখানে যখন আমি লাইসিন আলাদাভাবে দেব তখন সে ওইটা লাইসিন নিয়ে গ্রো করতে পারবে। দ্যাট ইজ এই নিউরোস্পোর হলো লাইসিন মিউটেন্ট। এই নিউরোস্পোরকে বলবো কি লাইসিন মিউটেন্ট। আর মনে করো আরেকটার জন্য আবার প্রোফালবেন, একটা ভিটামিন প্রোফালবেন মিউটেন্ট। আরেকটার জন্য কি বলবো ক্লোরোম্যানিক্যাল মিউটেন্ট, তারপর থায়ামিন মিউটেন্ট, এরকমের আর কি। এইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মিউটেশন আমরা নির্ণয় করতে পারবো যে নিউরোস্পোরকে মিউটেশন এক্সের প্রয়োগ করলে বা মিউটেজেনিক এজেন্ট প্রয়োগ করে মিউটেশন ঘটে কিনা। আশা করি বুঝতে পেরেছো। বাসাতে পড়বে ভালো করে, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হলো ছত্রাকের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা আলাদা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউমোকক্কাস নিয়ে এই কাজটা করা হয়েছে। নিউমোকক্কাস ব্যাকটেরিয়া লেডারবার্গ এই পরীক্ষাটা করেছেন 1952 সালে। 1944, এটা 52 বা 45 বলে ওটাকে। এটা হলো 52 সালে লেডারবার্গ এই কাজটা করেছেন। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া বা নিউমোকক্কাস ব্যাকটেরিয়া কি করবো, এখানে একটা মাস্টার প্লেট নেওয়া হবে আর কিছু নেওয়া হবে সাপ্লিমেন্টারি প্লেট বা মাস্টার প্লেট বা রেপ্লিকা প্লেটও বলা হয় কি। মাস্টার প্লেট এটা, আর এটা এগুলো বলে রেপ্লিকা প্লেট। মাস্টার প্লেটে কি করব, সব ধরনের খাবার দেওয়া হবে। সব ধরনের খাবার দিয়ে ওটাকে আমি গ্রো করাবো। তাহলে ওখানে মনে করি 10টা কলোনি গ্রো করেছে, 10 ধরনের ব্যাকটেরিয়া ওখানে আছে, 10টা কলোনি হলো। তারপর কি হলো, এই কলোনিগুলো গ্রো করার পরে কি করলো, লেডারবার্গ একটা স্টাম্প তৈরি করলো। স্টাম্প তৈরি করলো ভেলভেটের কাপড় দ্বারা। এটা একটা স্টাম্পের মতো আর কি। এখানে নিচে ভেলভেটের কাপড় আছে, উপরে একটা কাঠের মতো অংশ আছে। স্টাম্প বানালো। স্টাম্প বানানোর পর কি করলো, উনি রিপ্লিকা প্লেট নিল। এখানে 3টা রিপ্লিকা প্লেট, এইটা দরকার নাই বা যে কোনো এইটা না দিয়ে এইটা দিতে পারো। এই ছবি দেবে, এই ছবি দেবে, এই 3টা ছবি দেবে। রিপ্লিকা প্লেট, 3টা রিপ্লিকা প্লেট নেওয়া হলো। ধরি এখানে 10টা কলোনি হলো। 10টা এখানে প্রোটোটোরপ অবজেক্টরপ আছে। প্রোটোটোরপ আমরা কোনটা, প্রোটোটোরপ হলো মানে যারা ন্যাচারাল খাবার নিয়ে বাঁচতে পারে তাদেরকে বলে প্রোটোটোরপ। আর অবজেক্টরপ হলো যে সাপ্লিমেন্টারি খাবার যাদের দিতে হয়, যেমন ভিটামিন দিতে হয়, অ্যামাইনো অ্যাসিড দিতে হয়, তাদেরকে বলে অবজেক্টরপ। মানে সাহায্যকারী খাবার যাদের দিতে হয় তাদেরকে বলে অবজেক্টরপ। তো অবজেক্টরপ এখানে প্রোটোটোরপ অবজেক্টরপ কলোনি আছে। তো এখানে রিপ্লিকা প্লেট নেওয়া হবে। রিপ্লিকা প্লেটে কি করা হবে, রিপ্লিকা প্লেটে মিনিমাল মিডিয়াম, মানে প্রথম রিপ্লিকা প্লেটে মিনিমাল মিডিয়াম প্লাস 19টা অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড নয় কিন্তু 19টা অ্যামাইনো অ্যাসিড, যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে বাদ দেওয়া হবে। পরবর্তী রিপ্লিকা প্লেটে আবার মিনিমাল মিডিয়াম প্লাস 19টা অ্যামাইনো অ্যাসিড, কোন একটা অ্যামাইনো অ্যাসিড এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা দেয়নি সেটা না, আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেবো না। আবার পরবর্তী প্লেটে আবার মিনিমাল মিডিয়াম প্লাস অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেবো না, 19টা অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিড কোনোটাতেই দেবো না। এই রকমের কতগুলো, যেগুলো যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে ততগুলো এরকম প্লেট তৈরি করবো। প্লেট তৈরি করার পরে তারপর কি করব, খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পরে এই যে ভেলভেটের কাপড় দ্বারা যে স্টাম্প তৈরি করা হলো, এই স্টাম্প দ্বারা আমার যে মাস্টার প্লেট আছে সেই মাস্টার প্লেটের উপর চাপ দেওয়া হলো। তবে চাপটা কি করবো, চাপটা এসে রিপ্লিকা প্লেটের উপর চাপ দেবো। রিপ্লিকা প্লেটের উপর চাপ দেওয়ার পরে এই অবস্থায় প্লেটটা আমি ইনকিউবেটরে রেখে দেবো। 24 ঘন্টা পরে দেখা যাবে, এখানে 10টা কলোনি আছে, দেখা যাবে যে একটা কলোনিতে, মনে করি 10 নম্বর কলোনিতে কোনো ব্যাকটেরিয়া গ্রো করে নেই, আর 9টা কলোনিতেই ব্যাকটেরিয়া গ্রো করেছে। তাহলে 10 নম্বর কলোনিতে ব্যাকটেরিয়া গ্রো করে নেই কেন, আমি 10 নম্বর বা এই রেপ্লিকা প্লেটে লাইসিন অ্যামাইনো অ্যাসিড দিয়েছিলাম না, লাইসিন অ্যামাইনো অ্যাসিড দিয়েছিলাম না। তাহলে এখানে যে 10টা কলোনি আছে মূল প্লেটে, 10টা কলোনির ভিতর 9টা কলোনি গ্রো করেছে। তো 9টা কলোনির ব্যাকটেরিয়াগুলো লাইসিনের দরকার নাই, বাট একটা কলোনি যে গ্রো করতে পারে নাই, তার লাইসিন দরকার আছে, সে লাইসিন উৎপাদন করতে পারে না বলেই
সে গ্রো করতে পারেনি, 10 নম্বর কলোনির ব্যাকটেরিয়া গ্রো করতে পারেনি। আবার বলি কলোনি যে কটা হবে ব্যাকটেরিয়া তত ধরনের হবে, এখানে 10টা কলোনি হলে 10 ধরনের ব্যাকটেরিয়া হবে। তাই দেখো 9 ধরনের ব্যাকটেরিয়া এখানে গ্রো করেছে, এক ধরনের ব্যাকটেরিয়া এখানে গ্রো করতে পারেনি। সেটা কোনটা? আমি যে লাইসিন অ্যামাইনো অ্যাসিড দেই নেই, সেই লাইসিনের অভাবই সে গ্রো করেনি, কাজেই ওই ব্যাকটেরিয়া হলো লাইসিন মিউটেন্ট। পরবর্তী আবার রিপ্লিকেবিলিটি মনে করো ট্রিপ্টোফেন দেই নেই, তাই ট্রিপ্টোফেন না দেওয়ার কারণে আর একটা 2 নম্বর কলোনিতে ব্যাকটেরিয়া গ্রো করেনি, তাহলে 2 নম্বর কলোনির ব্যাকটেরিয়া হলো ট্রিপ্টোফেন মিউটেন্ট। আবার মনে করো 4 নম্বর কলোনির ব্যাকটেরিয়া সেরিন দেই নেই, এই প্লেটে সেরিনের অভাবে গ্রো করেনি, কাজেই ওই ব্যাকটেরিয়া সেরিন মিউটেন্ট। এইভাবে ব্যাকটেরিয়ার মিউটেশন নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো ভাইরাস। ভাইরাসের একটু জটিল জটিল এই কারণেই যে ভাইরাস আমরা জানি যে অব্লিগেট প্যারাসাইট, সে তাকে আমরা আর্টিফিশিয়াল ভাবে ল্যাবরেটরিতে চাষ করতে পারবো না। যে তোমরা নিউরোস্পোর এবং ব্যাকটেরিয়া ল্যাবরেটরিতে চাষ করো, বা একে তো ল্যাবরেটরিতে চাষ করে না, জীবন্ত দেহ দরকার হবে। তো সেই জন্য জীবন্ত দেহের দরকার হলে আমরা কি করবো একটু চিন্তা করতে হবে। কিছু কিছু ভাইরাস আছে ব্যাকটেরিওফাজ, টিটোব্যাকটেরিওফাজ, এরা কি করে ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেখানে বংশবৃদ্ধি করে। তো আমরা ব্যাকটেরিওফাজ নিয়ে এই ক্ষেত্রে কাজ করবো। এই ক্ষেত্রে একটা মাস্টার প্লেট নেবো, এই ক্ষেত্রে মাস্টার প্লেটে কি করবো, আমরা ভাইরাস তো গ্রো করাতে পারবো না, আমরা ব্যাকটেরিয়া গ্রো করবো, ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করবো। ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করার পরে দেখাবো মনে করেন 5টা বা 6টা কলোনি হলো, ইকোলাই ব্যাকটেরিয়া কলোনি হলো। ইকোলাই ব্যাকটেরিয়া কলোনিকে আমরা কি করবো ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রমণ করাবো। ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রমণ করে ফাজ ভাইরাসের কাজ হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। কয়েকদিন পর দেখেন কলোনিকে এসে খেয়ে ফেলছে, কলোনি আর নাই। তবে কলোনির দাগ থেকে যাবে, প্রত্যেকটা কলোনির দাগ থেকে যাবে। ওই দাগগুলোকে বলে প্লাগ। কলোনি নাই কিন্তু কলোনি যে ছিল সেটা বোঝা যাবে, ওটা বলে প্লাগ। তো অক্সোটোরপ ভাইরাস এবং প্রোটোটোরপ ভাইরাস মনে রাখবে, অক্সোটোরপ হলো মিউটেশন যেখানে হয়েছে সেটা হলো অক্সোটোরপ, আর প্রোটোটোরপ হলো যেখানে মিউটেশন হয় নাই সেটা হলো প্রোটোটোরপ। আবার বলছি নিউরোস্পোরের ক্ষেত্রে বলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলো, ভাইরাসের ক্ষেত্রে বলো। প্রোটোটোরপ হলো ন্যাচারাল ওয়াইল্ড টাইপ, আর অক্সোটোরপ হলো মিউটেশন যেখানে ঘটেছে। তো এই যে প্লাগ হলো অর্থাৎ কলোনিগুলা খেয়ে ফেলা, কিন্তু তার দাগগুলা যে রয়েগুলো এটাকে বলেছে প্লাগ। আবার বলছি এটা বলেছে প্লাগ, PLAG প্লাগ। যে অক্সোটোরপ ভাইরাসের প্লাগের বৈশিষ্ট্য এক ধরনের হয় এবং প্রোটোটোরপ ভাইরাসের প্লাগের বৈশিষ্ট্য এক ধরনের, অর্থাৎ এর কি কনফিগারেশনটা অন্যরকম হয়ে থাকে। এর চেহারাটা একরকম, এর চেহারাটা অন্যরকম। মানে অক্সোটোরপের চেহারা একরকম হবে, অক্সোটোরপ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার প্লাগ একরকম হবে, প্রোটোটোরপ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার প্লাগ একরকম হবে। তাহলে পরবর্তীতে এই প্লাগের এই যে শূন্য জায়গা, এই প্লাগের চেহারা দেখে বুঝতে পারবো ওখানে মিউটেশন হয়েছে কি হয়নি। এইভাবে ভাইরাসের মিউটেশন নির্ণয় করা হয়। দ্যাট ইজ বায়োকেমিক্যাল আইসোলেশন অফ বায়োকেমিক্যাল মিউটেশন। পরীক্ষা আসে বায়োকেমিক্যাল মিউটেশন বলতে কি বোঝো, বায়োকেমিক্যাল মিউটেশন আইসোলেশন কিভাবে করা হয় ব্যাখ্যা করো। উদাহরণ নির্দিষ্ট করে দিতে পারে বা নির্দিষ্ট করে নাও দিতে পারে, নাম্বারের উপর ভিত্তি করে হবে। যদি 10 নম্বর থাকে শুধু নিউরোস্পোরা দেবে, অথবা যদি আরো বেশি থাকে নিউরোস্পোরা ব্যাকটেরিয়া দেবে, অথবা বেশি নম্বর থাকলে 3টেই দেবে, অথবা একেবারে কম নাম্বার থাকলে ব্যাকটেরিয়াটা দেবা, অথবা ভাইরাস সেটা দেবে। এইভাবে এই হলো তোমাদের মিউটেশন। মিউটেশন শেষ হলো, পরবর্তীতে অন্য একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো, দেখো যে কোনটা পড়াই এখানে বলতে পারছি না। তো তোমরা ভালো থাকো, পরস্পর দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।